আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের যে টপিকটি, আমরা জানি যে আমরা আমাদের যে লেকচারের যে সিস্টেমটি, আজকে লেকচার আমাদের ভিডিও লেকচার আমরা যেটা দিচ্ছি উচ্চারণ এবং ধ্বনি প্রকরণের উপর আজকে প্রথম ক্লাস। তারপরের দিন আরেকটি ক্লাস হবে। দুইটি ক্লাস হওয়ার পরে কিন্তু আমরা একটি এক্সাম দেব, ঠিক আছে? তো আমাদের আজকের যে লেকচারটি আছে সেখানে আমি ধ্বনি উচ্চারণ ও ধ্বনি প্রকরণ আমরা আসলে একসাথেই পড়ব, এই দুইটা টপিক। এইটা পড়ানোর আগে কিছু কথা আপনাদের বলে রাখি। সেটি হচ্ছে এটা খুব আজকের যে টপিকটি সেটি কিন্তু খুবই একটা ঝামেলার টপিক এই অর্থে যে এই ধ্বনি প্রকরণ পড়তে গিয়ে আমরা দেখেছি যে এক এক বইয়ে এক এক ধরনের তথ্য। আপনি 19-এর যে পুরনো ব্যাকরণ বইটি আছে সেখানে দেখবেন এক ধরনের তথ্য দেয়া আছে। 19-এর নতুন বই আবার অন্যরকম তথ্য দেয়া আছে। এবং 19-এর নতুন বইয়ের সাথে বাংলা একাডেমি প্রমিত ব্যাকরণের যে যে বইটি আছে, হ্যাঁ, অধ্যাপক রফিকুল ইসলাম এবং পবিত্র সরকার দুজন মিলে যে বইটি লিখেছেন, সেইটির মধ্যেও ওই 19-এর নতুন ব্যাকরণ বই যেটি আছে সেটি তথ্যগত বিভ্রান্তি রয়েছে বা আলাদা রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব, মানে এই ক্লাস আমি যখন নিব তখন হয়তো আপনাদেরকে মনে হতে পারে যে অন্য বইয়ের অন্যরকম দেখিচ্ছে, অন্য বইয়ের ছবি রেফারেন্স আপনারা দিতে পারেন। তবে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করব। আমাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের যে বইটি আছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, এবং সেই সাথে 19-এর নতুন ব্যাকরণ বই যেটি আছে সেইটিকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এই দুইটার মধ্যে যে উত্তরগুলো দেওয়া আছে আপনারা সেইভাবে উত্তর করলে আমার মনে ভালো হবে, কারণ পিএসসি বা অন্য যারা আছে নতুনটাকেই কিন্তু ফলো করছে, ঠিক আছে? তো আজকে আমাদের টপিকের প্রথমেই আমি আপনাদের একটা দেই, মানে ব্রেন স্টর্মিংয়ের কথা বলি। আমাকে একটা জিনিস বলুন তো, যে বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি? এইটুকু একটু লিখুন, এবং আজকের আমাদের এই লাইভ এবং কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটাও একটু কমেন্ট করুন, ঠিক আছে? এর মধ্যে আমি একটু কাজ করি, আপনারা একটু কমেন্ট করুন যে আজকের যে বর্ণমালা কয়টি, ঠিক আছে? বাংলা বর্ণমালা কয়টি, ঠিক আছে? কমেন্ট কি আসছে? কয়টি? 50 একজন এক দিয়েছে। কয়জন? একজন দিয়েছে, আর বাকি সবাই 50। ওকে, আমরা একটু লিখি, হ্যাঁ। বর্ণমালা। যে এক দিয়েছে তার নাম কি? এক যে দিয়েছে ওনার নাম হচ্ছে সারোয়ার হোসাইন। আচ্ছা, আরো অনেকেই দিয়েছে, মাহাদি হাসান শুভ। আচ্ছা, সবার আগে কে দিয়েছে? সারোয়ার। আচ্ছা, সারোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। বাংলা বর্ণমালা একটি। বর্ণমালা ইংরেজি কি? অ্যালফাবেট, তাই না? অ্যালফাবেট। এখন বর্ণমালা একটি কোন সেন্সে? যদি প্রশ্ন এরকম হয় যে বাংলা বর্ণমালা কয়টি, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম উত্তর করবো 50টি, তাই না? তো আসলে বর্ণমালা শুধু বাংলা বর্ণমালা না, পৃথিবীর সমস্ত অ্যালফাবেট বা বর্ণমালা আসলে একটিই হয়। কিভাবে? ধরেন আমি একটি ফুল দিয়ে মালা গাঁথলাম, হ্যাঁ, এই একটা ফুলের মালা গাঁথছি আমরা, হ্যাঁ। এটার আমরা কিসের মালা বলবো? ফুলের মালা। আচ্ছা, আমরা যদি একটা টাকা দিয়ে মালা গাঁথি কী বলবো? টাকার মালা। যে জুতা দিয়ে মালা গাঁথি সেটা কী বলবো? জুতার মালা। আর যদি আমরা বর্ণ দিয়ে মালা গাঁথি তার নাম কি? বর্ণমালা। তো বর্ণমালা ইংরেজি অ্যালফাবেট। সেই বর্ণমালায় আসলে বর্ণমালা একটি, মালার মধ্যে বর্ণ আছে 50টি। অর্থাৎ আমার মালাতে শুরুতে আছে আমার অ, তারপরে এরকম মালা গাঁথতে শেষ পর্যন্ত কী আছে? চন্দ্রবিন্দু আছে, তাই না? তাহলে প্রশ্নটা যদি এরকম, এটা আইকিউ টাইপের প্রশ্ন, তো এরকম যদি প্রশ্ন হয় যে বাংলা বর্ণমালা কয়টি, উত্তর আপনারা অবশ্যই একটি দেবেন। আর যদি প্রশ্ন আসে বাংলা বর্ণমালায় বর্ণ আছে কয়টি বললে উত্তর হচ্ছে 50টি, ঠিক আছে? তো এখন আমাদের যে প্রবলেমটি হয় যে বাংলা বর্ণমালা
কয়টি, বাংলা ধ্বনি কোনটা, বর্ণ কোনটা, অক্ষর কোনটা, এই ধরনের আমাদের কিছু সিম্পল ভুল হয়, তাই না? আমরা আজকে একটু প্রথমেই যেটা জানবো, আপনাদেরকে আমি যদি বলি, বলুন তো ধ্বনি কি বা বর্ণ কি? আমি বললাম অ, আমি বললাম আ, এটা কি ধ্বনি, না এটা বর্ণ, না এটা অক্ষর? প্রথমে আমরা বর্ণ, ধ্বনি এবং অক্ষরের পার্থক্যটা একটু জেনে নেব, ঠিক আছে? এই যে আমি প্রথমে লিখলাম, ধরেন এটার সংজ্ঞা যদি এভাবে লিখি তাহলে হবে ধ্বনি নির্দেশক চিহ্ন। ধ্বনি নির্দেশক চিহ্ন যেটা, সেগুলো হচ্ছে, সেটাকে আমরা বলছি বর্ণ, যেমন অ, আ, ক, খ, এগুলা। তাহলে ব্যঞ্জন ধ্বনিটা কি? ধ্বনি দিয়ে এক্স্যাক্টলি সংজ্ঞাটা আসি, বর্ণের উচ্চারিত রূপ। উচ্চারিত রূপ, এটা একটু ক্লিয়ার হওয়ার না হলে আমরা আসলে বুঝবো না। আর অক্ষর লিখি এক প্রয়াসে, এটা আমি বইয়ের সংজ্ঞা লিখছি না, এটা বোঝার জন্য লিখছি, এক চেষ্টায় যতটুকু উচ্চারণ করা যায়। উচ্চারণ করা যায়। এখন বর্ণ ইংরেজি কি? লেটার। ধ্বনি মানে সাউন্ড। অক্ষর মানে, এটা আমি ইংলিশ কেন লিখছি, কারণ ইংলিশের সাথে আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। অক্ষর মানে হচ্ছে সিলেবল, ঠিক আছে? অক্ষরকে আবার বাংলা একাডেমি তাদের নতুন বইয়ের অক্ষর বলেনি, নাম দিয়েছে, কারণ অক্ষর বললে এটা অক্ষর এবং বর্ণ, এটার মধ্যে মানুষ একটা ঝামেলা করে, যে কারণে এই বাংলা একাডেমি তাদের এই অক্ষর শব্দটি আর কোথাও নেই, তারা এটাকে নাম দিয়েছে ধ্বনি দল। ধ্বনি দল। ধ্বনি দল নাম দিয়েছে, ঠিক আছে? অক্ষরের আরেক নাম ধ্বনি দল, বাংলা একাডেমি দিয়েছে। এখন ধ্বনি দল দিয়ে যদি কোনো প্রশ্ন করে যে ধ্বনি দল, এটা এখানে ধ্বনি দল কয়টি, ধ্বনি দল কত প্রকার, তখন আপনারা আবার এরকম ভাববেন না যে ধ্বনি দল আবার কী জিনিস, ঠিক আছে? ধ্বনি দল এবং অক্ষর একই জিনিস, এটাকে আমরা সিলেবল বলছি। এখন দেখুন, আমি যখন অ বললাম, আমি যখন আ লিখলাম, যখন ক লিখলাম, যখন এটা লিখিত অবস্থায় আছে তখন সেটি হচ্ছে বর্ণ, কিন্তু সেটা যখন আমার মুখে চলে আসছে, যখন আমরা উচ্চারণ করছি অ, আ, ক, খ, সেটাই হয়ে যাচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি এবং বর্ণ বেসিকলি একই। আমরা উচ্চারণ যখন করি তখন সেটা হয়ে যায় ধ্বনি, আর যখন আমরা লিখি তখন সেটা হয় বর্ণ, ঠিক আছে? এখন তাহলে এই দুইটা যদি একই হয় তাহলে এটা আলাদা করার কারণ কি? কারণ আলাদা করার কারণ হচ্ছে, দেখেন আমি লিখলাম এখানে ই, এখানে আমি লিখলাম কি ই, দেখেন দীর্ঘই বা হর্ষই যেটা আমি বলছি, এটার উচ্চারণ কিন্তু একই। তাহলে এখানে বর্ণ দুটি থাকলেও ধ্বনি কয়টি? ধ্বনি কিন্তু একটি, ই এবং ই দুইটাই, ঠিক আছে? আমি যদি ঈদ বলি তাহলে আমি কিন্তু ঈদ এরকম বলবো না, বা হর্ষই দিয়ে বললে আমি বলবো ঈদ, এরকম না। কিন্তু আমাদের হর্ষই, দীর্ঘই বা যাই থাকুক না কেন, আমরা আসলে উচ্চারণ একই, যে কারণে বর্ণ বেশি কিন্তু ধ্বনি কম। তো এই কারণে ধ্বনি এবং বর্ণটাকে এভাবে আলাদা করা হচ্ছে। ধ্বনি মানে হচ্ছে সাউন্ড, আমরা কি সাউন্ড করি, ঠিক আছে? আর অক্ষরটা বলছি সিলেবল। যেমন আমি ইংলিশে যদি উদাহরণ দিই, কারণ ইংলিশে উদাহরণ দিচ্ছি কারণ আপনারা সহজে বুঝবেন। নেশনাল, এটা আমি বললাম নেশনাল, হ্যাঁ? তো নেশনাল কথাটা আমরা যদি কয়টা সিলেবল আছে এখানে আমি যদি লিখি, একটা হচ্ছে নেশনাল, তাহলে কয়টা সিলেবল আছে? 3টি সিলেবল আছে এখানে, তাই না? তো এই 3টি সিলেবলকে আমরা বলছি অক্ষর, ঠিক আছে? ধরেন এরকম একটা প্রশ্ন আসছিল যে অক্ষর শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে, আমরা একটু উচ্চারণ করি। এটা হচ্ছে উচ্চারণ। যদি আপনি এটা মনে মনে এই ক্লাসটি করেন তাহলে কিন্তু পারবেন না। আপনি কোথাও যেখানে আছেন, আপনার যদি সম্ভব হয় তাহলে আমার সাথে একটু উচ্চারণ করলে ক্লাসটি কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন, হ্যাঁ, ভালো মনে থাকবে। তো আমার সাথে একটু উচ্চারণ করুন, অক্ষর। অক্ষর, তাহলে অক্ষর যে শব্দটি আছে এটা আমরা কয় প্রয়াসে, কয় চেষ্টায় উচ্চারণ করতে পেরেছি? 2 চেষ্টায়, তাই না? একটা হচ্ছে ওক, আর একটা কি বলেছি? অক্ষর,
তাহলে অক্ষর শব্দটা যখন আমরা উচ্চারণ করছি কি বলছি, ওক বলছি আর কি বলছি, খোর বলছি, যে ওক এবং খোর। তাহলে এই যে ওক এবং খোর দুই চেষ্টাই করছি, এখানে দুইটি অক্ষর রয়েছে, ঠিক আছে। বা ধরেন একজনের এক নাম বললাম, ধরেন কারোর নাম হচ্ছে করিম, তাহলে তার করিম শব্দের মধ্যে কয়টি অক্ষর রয়েছে, ক রিম। তাহলে একটা হচ্ছে ক আর একটা হচ্ছে রিম, তাহলে দুইটা অক্ষর রয়েছে বা দুইটা সিলেবল রয়েছে, এটা আমরা সবাই জানি এবং সবাই বুঝি কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা একটু পার্থক্যটা বুঝলাম যে আমরা যখন লিখব তখন সেটি হচ্ছে বর্ণ, যখন সেগুলো আমরা উচ্চারণ করবো অ আ ক খ তখন সেটি হচ্ছে ধ্বনি, আর একটা শব্দের এক চেষ্টায় বা এক প্রচেষ্টায় যখন আমরা উচ্চারণ করব তখন সেটা হয়ে যাবে অক্ষর। ঠিক আছে। তো এই ছিল অক্ষর সম্পর্কে আমাদের প্রাথমিক কথা। অক্ষর সম্পর্কে আমরা আবারও ফিরে আসবো, বর্ণ সম্পর্কে আবারও ফিরে আসবো। ফিরে আসার আগে আমরা এখানে আমি একটা সার্কেল করে রেখেছি। আপনারা যদি এটা মুখস্থ করেন তাহলে কিন্তু কখনোই পারা যাবে না। এটা কখনোই মুখস্থ, এখন আমি যে পড়াটা পড়াবো এটা কখনোই কোনো অবস্থায় কী করা যাবে না, মুখস্থ করা যাবে না। কারণ এই একটি সার্কেলের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। আপনি যদি বোঝেন তাহলে এটা খুবই ইজি, আর যদি না বোঝেন তাহলে কিন্তু আবার অনেক মুখস্থ করে মনে রাখতে পারবেন না, কখনই মনে রাখতে পারবেন না। এটা আপনাকে দেখে দেখে মাথার মধ্যে সেট করতে হবে যে এটা এই জায়গায় বুঝে। ঠিক আছে। তাহলে আমি এই যে সার্কেলটা করেছি, আপনারা একটা সার্কেল করুন। সার্কেল করে আমরা কিছু লিখবো এখানে, বর্ণ লিখি, হ্যাঁ, বা ধ্বনি লিখি আমরা। আমি প্রথমে এখানে লিখি এখানে ইর পরে আমি এখানে লিখি এ, তারপরে এখানে লিখি এ, তারপরে ইর সাথে সমান্তরাল করে এইখানে আমি একটা রেখা টানি সোজা করে। দেখেন আমি যেভাবে লিখছি এটা কিন্তু আপনি প্রচলিত বইয়ে বা কোথাও কিন্তু পাবেন না, কোনো গাইডে বইয়ে এই সার্কেল করে এইভাবে পাবেন না, হ্যাঁ। এটা হয়তো তথ্য দেওয়া আছে, কিন্তু তথ্য হয়তো দেওয়া আছে যে এটাই তথ্য মুখস্থ করা সো টাফ, এবং আপনারা ভুল করবেন। আমি যেভাবে করছি দয়া করে আমার সাথে একটু আপনারা এইভাবে একটু করুন, দেখবেন অনেক ভালোও লাগবে এবং শিখতেও পারবেন। ঠিক আছে। এর সাথে আমরা মিলিয়ে দিলাম ওটাকে, ঠিক আছে। পড়া কিন্তু এইটাই, আমি এখন যেটা পড়াচ্ছি এটাই হচ্ছে আসল পড়া, পরে আর কিন্তু তেমন পড়া নেই। ঠিক আছে। তারপর আমরা এর সাথে এখানে মিলিয়ে দিই। দেখুন আজকের টপিকটি কিন্তু বোরিং, হ্যাঁ। আজকের টপিকটি কিন্তু আপনার যদি জানার আগ্রহ থাকে তাহলে কিন্তু মজা লাগবে, আর যদি জানার আগ্রহ কম থাকে তাহলে কিন্তু অতটা মজা লাগবে না। এখানে দিলাম অ, আচ্ছা, আর এখানে দিলাম আমরা আর কিছু দিলাম না। ঠিক আছে। এইভাবে এখন আমরা একটা কাজ করি, এইটার একটা নাম দিই। তার আগে আমি এখানে কয়েকটা শব্দ লিখি, আচ্ছা একটু পরে লিখি। এটা আমি নাম দিই, এটার নাম দিই সংবৃত বা প্লাস উচ্চ, এইটার নাম দিই অর্ধ সংবৃত প্লাস উচ্চ মধ্য। আচ্ছা, অর্ধ সংবৃত, হ্যাঁ। এটার নাম দেই অর্ধ বিবৃত। আমি যেভাবে ছবিটা আঁকছি আপনারা এইভাবে ছবি আঁকুন। আমি আগে থেকে ছবি আঁকলে কিন্তু আপনারা বুঝতেন না যে ছবিটা কীভাবে আঁকতে হবে, তাই না? এই জন্য আমি ছবিটা কিন্তু শুধু সার্কেলটা আমি আগে এঁকে রেখে দিয়েছিলাম, আর বাকিটুকু আপনারা করবেন, হ্যাঁ।
এখন ছবি আঁকুন। হ্যাঁ, অর্ধ বিবৃত প্লাস নিম্ন মধ্য। আর এই যে এইটি আছে, এটার নাম আমরা নিচেই লিখি, এটার নাম দিয়ে আমরা বিবৃত প্লাস নিম্ন। আর আরেকটা কিছু লিখে রাখি, এখানে লিখে রাখি কেন্দ্রীয়। লিখে রেখেছি। ঠিক আছে, এইবার আমরা একদম এটাকে 3 ভাগে, এই বৃত্তটাকে 3 ভাগে ভাগ করব। এই দিক দিয়ে আমরা একটা ভাগ করি, তারপর আমরা এই দিক দিয়ে একটা ভাগ করি। আচ্ছা, তাহলে এই বৃত্তটা কয়টা ভাগ হয়ে গেল? এই যে এই পাশে একটা, বাম পাশে একটা ভাগ, মাঝখানে রেখেছি একটা ভাগ রেখেছি, আর বাম পাশে আরেকটা ভাগ রেখেছি। বাম পাশের যে ভাগের মধ্যে কয়টা আছে? একটা আছে উ, আরেকটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে অ। ঠিক আছে, এগুলোর নাম দিলাম আমরা পশ্চাৎধ্বনি। আর ডান পাশে প্রথমে বাম পাশে যেটা আছে, বাম পাশে সেটা, এটার নাম দিলাম আমরা, দেখেন এটার নাম দিয়ে আমরা সম্মুখধ্বনি। সম্মুখ ধ্বনি। আমার কিন্তু লেখা শেষ, কোনো কিছু বাদ পড়েনি, কিন্তু এখন আমরা উপরে কিছু জিনিস লিখব। উপরে লিখব আমরা মৌলিক স্বরধ্বনি 7টি। এখানে লিখব মৌলিক স্বরবর্ণ 6টি। আর কিছু লিখব না। এখানে লিখব আমরা সংবৃত সমান সংকুচিত। এখানে লিখব আমরা বিবৃত সমান হচ্ছে প্রসারিত। শেষ, আমার কাজ শেষ। আমরা যখন উচ্চারণ পড়ি বা কোনো কিছু পড়ি যে অধ্বনির বিবৃত উচ্চারণ লেখো, অধ্বনির সংবৃত উচ্চারণ লেখো, তাহলে সংবৃত এবং বিবৃত কথাটার মানে আগে জানা দরকার। সংবৃত মানে হচ্ছে সংকুচিত বা সরু বা চাপানো। তাহলে সংবৃত শব্দের অর্থ কি? সংকুচিত বা সরু বা চাপানো। আর বিবৃত মানে হচ্ছে প্রসারিত, বিবৃত মানে প্রশস্ত। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তো আমরা জানি যে মৌলিক স্বরধ্বনি 7টি, এটা আমরা জানি, তাই না? মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু মৌলিক স্বরবর্ণ 6টি। এটা বুঝবো এখন আমরা এই বৃত্ত দিয়ে বুঝবো। দেখেন, যারা আমরা গান করি, আমরা বলতে মানে আপনারা যারা গান করেন, গানের যে হারমোনিয়াম যারা প্লে করতে পারেন, তারা দেখেছেন যে বাম পাশ থেকে যখন সারে গামা টান দেওয়া হয় বাম পাশ থেকে, তো বাম পাশের স্বরগুলো থাকে মানে একেবারে লো স্কেল থেকে নিচু স্কেল থেকে উপরে, ডান পাশে গেলে এটা অনেক উপরে ওঠে। এরকম যদি বলি আপনারা দেখলে বুঝবেন, এটার সাথে এটা জড়িত আছে। এরকম সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অর্থাৎ যেখানে উঠেছি সেখানে আবার নেমে গেছি। আমরা আজকে এটা প্র্যাকটিস করবো, এটা দিয়ে। দেখেন, আমরা উপর থেকে নিচে যাব, পরে আবার উপরে উঠব। হ্যাঁ, নিচ থেকে আবার উপরে উঠব। দেখেন, আমি মৌলিক স্বরধ্বনি যে 7টি, সেই 7টি কিন্তু লিখেছি। সেই 7টি এমনি বইয়ের মধ্যে কিন্তু এই অ আ এরকমভাবে লেখা থাকে, কিন্তু আমি এভাবে লিখি না। আমি প্রথমে লিখেছি ই, তারপর লিখেছি
এ, তারপর লিখেছি এ, তারপর লিখেছি আ, অ, ও এবং উ। এটা আমরা সারেগামাতে পড়ি, তার আগে একটু নর্মালভাবে পড়ি। দেখেন আমি যখন বললাম ই, সবাই বলেন ই, দেখেন অনেক চাপানো, হ্যাঁ, আমার চোয়াল, ঠোঁট বা সব কিছু চাপানো। ই, এরপরে বলছি এ, একটু আরেকটু কম চাপায়, এরপরে এ, তারপরে এ বলি, এ, আরেকটু দেখেন প্রশস্ত হয়েছে বা আরেকটু চাপানো কম হয়েছে। এবার বলি আ, এবার কিন্তু আর কোনো চাপানো নেই। আটাকে আরেকটু একটু ছোটো করি, অ আরেকটু ছোটো করি, ও আরেকটু ছোটো করি, উ। অর্থাৎ আমি যে চাপানোতে ছিলাম সেই চাপানোতে আবার চলে গেছি। এখন আমাদের বাচ্চারা যারা গান শিখতে চায়, যারা আবৃত্তি করতে চায়, যারা আবৃত্তির ক্লাস করতে চায় বা কণ্ঠ চর্চা করতে চায়, অর্থাৎ এটা শুধু আমার যে বিসিএস পরীক্ষায় আসবে, আমার চাকরির পরীক্ষা আসবে, সেটা তো আসবেই 100% শিওর। এখান থেকে প্রশ্ন আসে, সবসময় প্রশ্ন আসে। কিন্তু সেই সাথে একজন বাঙালি হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে কিন্তু আমাদের এই বাংলার যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানা জরুরি। ঠিক আছে, সেই কারণে একজন বাঙালি হিসেবে আমাদের এই ধ্বনিগুলো জানা উচিত বা এই বর্ণগুলো জানা উচিত, এই উচ্চারণটা জানা উচিত। এগুলি করলে উচ্চারণ করলে ভালো হবে। তো এটা আমি পড়েছি ই, এ, এ, আ, অ, ও, উ। যেখানে ছিলাম সেখানে উঠে গেছি। এখন এটা আমরা সারেগামা মতো বললে কী হবে? ই, এ, আ, ও, উ, উ, ও, অ, আ, এ, ই, এরকম করলে যে এই জড়তা অনেক কেটে যাবে, আপনার কথা সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে। ঠিক আছে, এখন এই যে আমার ই এবং উ সবার উপরে ছিল, তাই না? মানে স্কেলের দিক থেকে সবার উপরে ই এবং উ, এই দুইটাকে আমরা বলছি, যেহেতু এইখানে চাপানো আছে, আমার কণ্ঠ চাপানো আছে, তাই না, এবং সবার উপরে আছে, দেখেন এই জন্য এটার নাম হচ্ছে সংবৃত, মানে ই এবং ও হচ্ছে সংবৃত ধ্বনি। এখন মৌলিক স্বরধ্বনি যে 7টি, এটার কিন্তু অনেক ভাগ আছে। সেই ভাগ থেকে কিন্তু প্রশ্ন আসবে, আপনি বলবে যে সংবৃত ধ্বনি কয়টি এবং সংবৃত ধ্বনি কোনটা সংবৃত ধ্বনি, নিচের কোনটি সংবৃত ধ্বনি বা নিচের কোনটি সংবৃত ধ্বনি নয়, বা নিচের কোনটি উচ্চধ্বনি বা উচ্চধ্বনি নয়, এরকম। তাহলে দেখেন সবার উপরে আছে কি, এই যে আমাদের এই লাইনের মধ্যে সবার উপরে আছে কি ই এবং উ আছে। তাহলে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে উচ্চধ্বনি। ঠিক আছে, বা এই দুটাকে আমরা বলছি সংবৃত মানে সংবৃত শব্দের অর্থ হচ্ছে সংকুচিত। ঠিক আছে, তারপরে বললাম ইর পরে যখন এ বললাম, এ যখন বলছি তখনও কিন্তু আমার চোয়াল, আমার সমস্ত কিছু কিন্তু এখনও কি আছে, চাপানোই আছে, কিন্তু চাপানোটা একটু কম, মানে একটু প্রশস্ত হয়েছে। এই জন্য এটার নাম দিয়েছি আমরা অর্ধ সংবৃত। যখন আমি বললাম এর সুরে আছে কিন্তু ও যখন বলছি বা এ যখন বলছি, তখন আমাদের জিভের অবস্থান, চোয়ালের অবস্থান কিন্তু একই জায়গায় আছে। ঠিক আছে, তখন আমরা আমাদের সমাজে এই যে আমাদের যে শ্রেণীর যে আমরা শ্রেণী বিভাজন করি, যে উচ্চবিত্ত, প্রথমে আমরা বলি উচ্চবিত্ত, তারপরে আমরা বলি উচ্চ মধ্যবিত্ত, তারপরে বলি আমরা নিম্নবিত্ত, তারপরে আমরা সবার শেষে আছে কি নিম্নবিত্ত। তো আমাদের এই মৌলিক যে স্বরধ্বনি আছে এইটাও কিন্তু আমরা ক্লাসিফিকেশন করেছি এইভাবে, এই অনুযায়ী। তাহলে পরীক্ষা যদি আসে যে উচ্চ ধ্বনি কয়টা, দুইটা, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ও। পরীক্ষা যদি আসে সংবৃত ধ্বনি কয়টা, দুইটা, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ও। তারপরে নিচে হচ্ছে পরীক্ষা যদি আসে অর্ধ সংবৃত কয়টা, অর্ধ সংবৃত দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও। যদি পরীক্ষা আসে উচ্চ মধ্য কয়টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও। তারপর আবার নিচে চলে হচ্ছে যে এ। যখন এ বলছি তখন কিন্তু আমার এগুলো কিন্তু মুখ কিন্তু খুলে গেছে, এ, তার মানে এটা প্রসারিত হয়ে গেছে, কিন্তু প্রসারিত হলেও একেবারে প্রসারিত হয়নি। এই জন্য আমরা নাম দিয়েছি অর্ধ বিবৃত। এবং সে কিন্তু নিচে গেছে, এই যে নেমে যাচ্ছে, এই যে সবার উপরে আমি বলছিলাম ই, দেখুন উচ্চ আছে ই, এ, আ, একদম নিচে চলে গেছে সেই হারমোনিয়ামের মতো। ঠিক আছে, তাহলে এই জন্য যখন উপরে আছে, যখন বললাম ই, উপরে আছে উচ্চ স্কেল আছে, এই জন্য বলছি উচ্চ। ই থেকে আরেকটু নিচে নামাইলাম এ, এই জন্য একটু কমেছে, এই জন্য বলছি উচ্চ মধ্য। তারপর যখন বললাম তখন কিন্তু নেমে গেছে, এই জন্য আমরা বলছি নিম্ন মধ্য, মানে নিম্নবিত্ত, মানে নিম্নর মধ্য থেকে একটু উপরে আর কি। আর যখন বললাম আর থেকে নিচে আর নামা সম্ভব না, একেবারে গলা ছেড়ে দিয়েছি, তখন সেটাকে আমরা বলছি
নিম্নবৃত্ত, ঠিক আছে। তো এখন পরীক্ষা যদি আসে যে অর্ধবিবৃত ধ্বনি কয়টি? অর্ধবিবৃত ধ্বনি হচ্ছে দুইটি, একটি হচ্ছে এ, একটি হচ্ছে অ, ঠিক আছে। তারপরে পরীক্ষা যদি আসে যে নিম্ন মধ্য ধ্বনি কয়টি? নিম্ন মধ্য কয়টি? তাহলে নিম্ন মধ্য কয়টি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ। তাহলে আপনি কি এই যে আমি এখন এত কথা বললাম, কোনটা উচ্চ, কোনটা অর্ধবিবৃত, কোনটা সংবৃত, কোনটা বিবৃত উচ্চ, এত কিছুকে মুখস্থ করা সম্ভব? আপনি মুখস্থ করবেন না, আপনি শুধু এই যে ছকটা, আমরা এই যে আপনারা যারা গণিত করেন, হ্যাঁ, ম্যাথের যে এই জ্যামিতি আছে, জ্যামিতির যেরকম মুখস্থ করার দরকার নেই। আমি পাটি ইয়ের কথা বলছি, উপপাদ্যর কথা বলছি। উপপাদ্য এটা কিন্তু আমরা মুখস্থ করি, তাই না? আমরা যে ছবিটা আঁকতে পারি এবং জিনিসটা যদি বুঝি, তাহলে কিন্তু ওইখান থেকে আমরা প্রুভ করতে পারি যে এটা এই, তাই না? আমরা কিন্তু মুখস্থ করি না, ওই ছবি দেখে, কোনগুলো দেখে, এগুলো দেখে যে এটার সাথে ওইটা, এটার বিপরীত এটা, এরকমভাবে আমরা জানি, তাই না? কেউ কিন্তু মুখস্থ করে না, আর যে মুখস্থ করে সে কিন্তু পরীক্ষায় কিন্তু পারবে না। ঠিক এটা কিন্তু আমরা মুখস্থ করবো না, জাস্ট খালি আপনি এই যে ছকটা আছে, ছকটা আপনি মনে রাখবেন, এটা দেখে কয়েকবার লিখবেন, দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি এটা দেখে লিখবেন কয়েকবার, আপনি লিখ করার দরকার না, আগে বোঝেন, তারপর দেখে শুধু লিখবেন, দেখবেন আপনি লিখতে পারছেন। বা আপনি তখন মাথার মধ্যে ছবি ভেসে যাবে যে এটা তো এইখানে ছিল, ওটা তো এইখানে ছিল, ওটা তো ওই পাশে ছিল, ওটা তো ওই পাশে ছিল, তখন আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। তখন এই যে অর্ধবিবৃত কেন বলেছি বুঝতে পেরেছেন? যখন বলছি প্রসারিত হয়েছে আমার, যে কারণে আমি এটা বলছি অর্ধবিবৃত বা নিম্নমধ্য। যখন বলছি আ যখন বলছি, তখন কি হলো? একেবারেই নিম্ন হয়ে গেল, একেবারেই মুখ খুলে ফেলেছি। তো একেবারে যখন খুলে ফেলেছি, যারা বলছে একেবারে প্রসারিত, এই জন্য নাম দিয়েছি বিবৃত ধ্বনি, এবং এটা হচ্ছে নিম্ন ধ্বনি। এবং পাশে আবার একটা লিখে রেখেছি কেন্দ্রীয় ধ্বনি, তাই না? এটা কেন বলছি এটা আমি এখনও বলিনি। এই যে বৃত্তটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি, এই যে লম্বালম্বিভাবে, এটা প্রথমে বলেছি, এই যে প্রথমে এই বাম একটা ভাগ রেখেছি, তারপরে এই পাশে এই যে আরেকটা ভাগ রেখেছি। এই যে প্রথমে যেটা আছে এটা আমার কি ভাগ? সম্মুখ ভাগ। তাহলে আমার সম্মুখ ধ্বনি কয়টি? সম্মুখ ধ্বনি 3টি। এই পাশে যেগুলো আছে, এই পাশে কয়টা আছে? ই আছে, তারপরে কি আছে? এ আছে, তারপরে কি আছে? এ আছে। তাহলে পরীক্ষা যদি আসে সম্মুখ ধ্বনি কোনটি? উত্তর হবে ই। সম্মুখ ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে কি এ। সম্মুখ ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে এ। বা সম্মুখ ধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 3টি, ঠিক আছে। পরীক্ষা এইভাবে আসতে, যেহেতু এখানে 3টা আছে, তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে, বা আমি হলে এরকম প্রশ্ন করতাম যে নিচের কোনটি সম্মুখ ধ্বনি নয়, তখন এই 3টা দিতাম, আর এখান থেকে অন্য জায়গা থেকে আরেকটা দিয়ে দিতাম, ঠিক আছে। নিচের কোনটি সম্মুখ ধ্বনি নয়। সেম কথা এখন ডান পাশে চলে যায়। এটা আমার সামনে ছিল, বাম পাশে কি আছে? ডান পাশে কি আছে? এই যে এটার পাশে, ওই পাশে কি আছে? পশ্চাৎ মানে পিছনে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? উ আছে, ও আছে, আর ও। তাহলে পশ্চাৎধ্বনি কয়টি? পশ্চাৎধ্বনি 3টি। এখন হচ্ছে বাম এবং ডান। বামকে বলছি আমরা সম্মুখ, ডানকে আমরা বলছি পশ্চাৎ। তাহলে মাঝামাঝি কেউ একজন আছে, যেহেতু 7টা, মাঝামাঝিতে আছে মাঝামাঝিতে আছে আ, এই জন্য আকে বলছি কেন্দ্রীয়। যেহেতু কেন্দ্রে আছে, এটাকে একটা পার্ট, এটাকে এই যে এইটাকে একটা পার্ট, এটাকে আরেকটা পার্ট যদি ধরি, তাহলে এই যে মাঝখানে যে আমি লম্বালম্বি যে পার্টটুকু রেখেছি, এটুকু আমরা কেন্দ্র বলতে পারি, তাই না? এই জন্য এটাকে আমরা বলছি কেন্দ্রীয় ধ্বনি, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কেন্দ্রীয় ধ্বনি কয়টি? কেন্দ্রীয় ধ্বনি উত্তর 1টি। যদি পরীক্ষা আসে নিম্ন ধ্বনি কয়টি? নিম্ন স্বরধ্বনি কয়টি? 1টি। কোনটা? আ। পরীক্ষা যদি আসে বিবৃত ধ্বনি কয়টি? 1টি। উত্তর কি? আ। তাহলে আ থেকে কয়টা প্রশ্ন আসতে পারে? আ থেকে 3টা প্রশ্ন। নাম্বার 1 ও 4টা প্রশ্ন। কয়টা? 4টা? হ্যাঁ, সরি 3টা প্রশ্নই হবে। একটা হচ্ছে আ হচ্ছে কি ধ্বনি? বিবৃত ধ্বনি কোনটি? আ 1টি। বা বিবৃত ধ্বনি কয়টি? বা নিম্ন ধ্বনি কয়টি? বা কেন্দ্রীয় ধ্বনি কয়টি? বা কোনটি কেন্দ্রীয় ধ্বনি, বা কোনটি নিম্ন ধ্বনি, বা কোনটি বিবৃত ধ্বনি, ঠিক আছে। মানে এইভাবে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু নানানভাবে আ থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তারপরে আসতে পারে যে সম্মুখ ধ্বনি কয়টি? সম্মুখ ধ্বনি যে আমি বুঝিয়েছি যে এই পাশের যে কয়টা আছে এটা সম্মুখ ধ্বনি, ই, এ এবং এ, এগুলো হচ্ছে সম্মুখ ধ্বনি। নিচের কোনটি সম্মুখ ধ্বনি নয়, নিচের কোনটি সম্মুখ ধ্বনি, এরকমভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপর আসতে পারে পশ্চাৎধ্বনি কয়টি? 3টি। পশ্চাৎধ্বনি কী কী? নিচের কোনটি পশ্চাৎধ্বনি অথবা নিচের কোনটি পশ্চাৎধ্বনি নয়, এরকম আসতে পারে। এখন প্রশ্ন আপনার আসতে পারে যে আচ্ছা, এটা এই 3টা কি সম্মুখ ধ্বনি কেন বলা হলো, বা ওই 3টাকে কেন পশ্চাৎধ্বনি বলা হলো? এইটা হচ্ছে আমাদের জিভের অবস্থানের কারণে। আমার সাথে উচ্চারণ করতে হবে, উচ্চারণ না করলে এটা পারা যাবে না। বলেন তো, ই ই ই, দেখেন আপনার জিহ্বাটা কিন্তু সামনের দিকে, হ্যাঁ।
সম্মুখের দিকে। আবার বলেন এ, তারপর সম্মুখের দিকে, এ, তারপরে জিহ্বাটা সামনের দিকে। এবার আপনি উ উচ্চারণ করেন, উ, দেখেন আপনার জিহ্বা একদম ঠেলে ভিতর দিকে চলে গেছে, পশ্চাতে চলে গেছে। উ, তারপরে ও, তারপরে বলুন অ। দেখেন আপনার জিহ্বাটা কিন্তু এরকম মানে কুকরা হয়ে বা কুচকে গিয়ে একদম ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। উ, ভিতরের দিকে ঢুকে গেল। ও, ভিতরের দিকে ঢুকলো জিহ্বাটা। তারপরে বলেন অ, ভিতরের দিকে ঢুকে গেল। কিন্তু আপনি এদিকে উচ্চারণ করেন ই, এ, এ, বরঞ্চ জিহ্বাটা আর কি হয় সামনের দিকে ঝুঁকে পড়ে। এবার এই কারণে এই তিনটাকে আপনি যদি পরীক্ষার হলে যদি এরকম এই টাইপের প্রশ্ন আসে যেমন ধ্বনি সংক্রান্ত, তখন আপনি ওই শব্দটা বা ওই ধ্বনিটা বা ওইটা উচ্চারণ করার চেষ্টা করবেন, করলে কিন্তু আপনি নিজ নিজ উত্তর পেয়ে যাবেন যে আপনি কীভাবে উচ্চারণ করেন। আপনি এটা পারেন, আপনি এইগুলো করেন, অলওয়েজ করেন, সবসময় করেন, আপনি কিন্তু আপনি যে এটা হয়তো জানেন না। ঠিক আছে। তারপরে আ কেন বলেছে? আ হচ্ছে কেন্দ্রীয়, অর্থাৎ সে একেবারে সামনের দিকে ঝুঁকিও পড়ে না জিহ্বাটা, এবং পিছনেও চলে যায় না। যেমন আ, দেখেন আ একটা মাঝামাঝি অবস্থায় আছে। ঠিক আছে। আ, সে সামনের দিকেও আসে নাই জিহ্বাটা, এবং পেছনের দিকেও আসে না, অর্থাৎ কেন্দ্রের একটা মাঝামাঝি অবস্থায় আছে, এই জন্য কি বলছি কেন্দ্রীয় ধ্বনি। ঠিক আছে। তাহলে এই যে ছকটি আছে, যে বৃত্তটি আমি এঁকেছি, সেই বৃত্তটি থেকে আপনারা কি প্রশ্ন মানে পারবেন? কারা কারা পারবেন? বুঝতে পেরেছেন বা এটা কি আপনার কিছু কঠিন লাগছে কিনা? এটা যদি এইভাবে না পড়েন তাহলে কিন্তু এই তথ্যগুলো আপনার সত্যিকার অর্থে আপনার মনে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা কেন এটা হয়েছে আপনি আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে মনে রাখলে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। তাহলে আমি উপরে আরেকটা কথা লিখেছি যে মৌলিক স্বরধ্বনি 60টি, আর তারপর সাথে লিখেছি মৌলিক স্বরধ্বনি 60টি, মৌলিক স্বরবর্ণ লিখেছি 6টি। এটা কেন লিখেছি বলেন তো? কারণ এই যে এটা আছে, এটা কি বর্ণের মধ্যে আছে? এটা তো বর্ণের মধ্যে নাই। বর্ণের মধ্যে ই আছে, এ আছে, আ আছে, অ আছে, ও আছে এবং উ, এই 6টা আছে, কিন্তু এটা কিন্তু নাই। এটা আমাদের উচ্চারণে আছে, যে কারণে এটা ধ্বনিতে কাউন্ট হলো, কিন্তু বর্ণতে এই এটা কাউন্ট হবে না। তাহলে পরীক্ষা যদি আসে যে মৌলিক স্বরবর্ণ কয়টি, উত্তর হচ্ছে 6টি। যদি আসে মৌলিক স্বরধ্বনি কয়টি, উত্তর কয়টি? 7টি। তাহলে এই যে কনফিউশনটা আছে এটা যেন না লাগে, এটা যেন ভুল না হয়। ঠিক আছে। এখন আপনারা এরকম যে পরীক্ষা এরকমভাবে আসতে পারে এ ধ্বনির কয়টা উচ্চারণ আছে। এখন এটাকে এবং অটাকে আমরা একটু আলাদা করে লিখি। আমি এই পাশে লিখলাম এ, আর এখানে লিখি আমরা অ। অ এর কিন্তু 2টা উচ্চারণ আছে। অ সংবৃত হতে পারে, অ বিবৃত হতে পারে। সেম মানে এর কথা বলছি। অটাও কি হতে পারে? সংবৃত হতে পারে, আবার কি হতে পারে? বিবৃত হতে পারে। ঠিক আছে। এর কি অন্য কোনো উচ্চারণ আছে? এর কিন্তু অন্য কোনো উচ্চারণ নেই, অর্থাৎ সারা জীবন সংবৃত। জন্মই তার মানে জন্ম যেরকম আজন্ম পাপ, ঠিক তেমনি এর জন্মই হচ্ছে কিভাবে উচ্চারিত হবে? অর্থাৎ চাপানোই উচ্চারিত হবে, অর্থাৎ সে সংবৃতই হবে বা সে সংকুচিতই। এবং উ যে আছে, উ সারা জীবন উ আর অন্য কিছু হবে না। উ এর অন্য কোনো উচ্চারণ নেই, অর্থাৎ এবং ও এর অন্য কোনো উচ্চারণ, এটা সারা জীবন সংবৃত। ঠিক আছে। এবং যে ও যখন বলবো, ওর কিন্তু উচ্চারণ একটাই, ওর উচ্চারণ কিন্তু আর অন্য কোনো উচ্চারণ নেই, ওই। তো ও সারা জীবন সংবৃত। আমরা অর্ধকথাটা এখানে উচ্চারণ ক্ষেত্রে বলছি না এখন। তাহলে অটা সারা জীবনই সংবৃত বা অর্ধসংবৃত, সারা জীবন সংবৃত। তাহলে বেসিক্যালি আমরা সংবৃত কয়টা পেয়েছি? যে অর্ধকথাটা যদি বাদ দিই, এই অর্ধকথাটা যদি বাদ দিই, তাহলে সংবৃত হচ্ছে ই এবং ও, এ এবং ও, এইটা হচ্ছে সংবৃত, তাই না? তো সে সারা জীবন কিন্তু ও সংবৃত, কিন্তু এ সারা জীবন সংবৃত না, সে একটু সুইচ করবে। হ্যাঁ, সে এক জায়গায় থাকবে না, সে একটু মুভ করার চেষ্টা করবে। সব মানুষ তো একরকম না, কেউ নিশ্চয় একজনকে নিয়েই থাকবে। সে আবার কেউ বহুরূপী, আজকে তার সাথে আছে, কালকে ওর সাথে আছে, আজকে তাকে ভালো লাগছে, অন্যদিন অন্যকে ভালো লাগছে। এই যে ব্যাপার, এটা কিন্তু আমরা এই বর্ণ থেকে ওই ব্যাপারটাও আমরা দেখি যে বর্ণ আসলে মানুষের মতোই, তাই না? তো এই যে বলছি, এটা কিন্তু তার 2টা রূপ। আমি বললাম এ বললাম,
তখন এ যখন বললাম এর উচ্চারণ যখন এই বলছি, এর উচ্চারণ যখন এই বলছি তখন সে সংবৃত। কিন্তু একে আমরা যখন বলবো তখন সে হয়ে গেল কি বিবৃত। তাহলে এর উচ্চারণ কয়টা? দুইটা। এ যখন এ উচ্চারিত হবে তখন সে সংবৃত, কারণ এ নিজেই সংবৃত, তার চরিত্রটাই সংবৃত। কিন্তু কখন কখনো সে কী হয়ে যায়? বিবৃত হয়ে যায়। কিন্তু এ যখন হয়ে যাবে তখন সে হচ্ছে বিবৃত। তাহলে পরীক্ষা যদি এরকম আসে যে এ ধ্বনির কয়টা উচ্চারণ আছে, এ ধ্বনির দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে সংবৃত হতে পারে, সে নর্মালি সে সংবৃত, জন্মগতভাবে সে সংবৃত, কিন্তু সে আবার কী হয়ে যেতে পারে? বিবৃত হয়ে যেতে পারে। আরও উদাহরণ দিব তাহলে আরও ক্লিয়ার হবে। সেম ব্যাপার এর ক্ষেত্রে। অর জন্মগত চরিত্র হচ্ছে সে বিবৃত, বিবৃত, কিন্তু কখনো কখনো কি হবে? যখন হবে তখন তাকে আমরা বলছি বিবৃত। যখন হবে তখন আমরা বিবৃত বলছি, কিন্তু যখন হয়ে যাবে তখন সেটা কী হয়ে যাবে? সংবৃত। তাহলে আমি এখানে লিখি যখন হবে তখন সংবৃত, যখন হবে। আচ্ছা, এ যখন এ হবে তখন সংবৃত, আর এ যখন এ হবে তখন বিবৃত। তাহলে এই যে এই ছবিটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এখন যে ছবিটা এঁকেছি এভাবে ছবিটা আঁকুন। প্রথমে এখানে লেখেন এ দিয়ে এদিকে তীর দিয়ে লেখেন, তীর দিয়ে লেখেন সংবৃত। কখন সংবৃত? এ যখন এ হবে, এ যখন এ হবে তখন সংবৃত, এ যখন হয়ে যাবে তখন বিবৃত, যখন থাকবে তখন বিবৃত, কারণ হচ্ছে নিজেই বিবৃত, আর যখন হয়ে যাবে তখন সেটা হচ্ছে সংবৃত। এখন আমরা শব্দ দিয়ে উদাহরণ দিব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, তাই না? আচ্ছা, একটা এইখানে জায়গা আছে, আমি অন্য নতুন কোনো পৃষ্ঠা নিচ্ছি না, কারণ হচ্ছে এই পৃষ্ঠায় সব কিছু আছে, তো এই কারণে। ধরেন আমি লিখলাম একটি, আবার লিখলাম একটা। এখন এটার উচ্চারণ কিন্তু আপনার একটি, এটার উচ্চারণ কিন্তু একটি না, একটি বললে ভুল হবে। আবার এই যে শব্দটা লিখলাম এটার উচ্চারণ কিন্তু একটা, এটার উচ্চারণ কিন্তু একটা না। আমরা কি একটা বলি যে একটা টাকা দাও, বা একটা ফুল, একটা কিছু দাও, একটা বলি না, কি বলি? একটা। তাহলে এটার উচ্চারণ কী হয়ে যাচ্ছে? একটা, একটা। ঠিক আছে? তখন এই যে দেখেন এখানে, তখন এটার কী উচ্চারণ হয়ে গেলো? একটা যখন হয়ে গেলো তখন এর উচ্চারণ কিন্তু বিবৃত, তাই না? বিবৃত। আর যখন এই থাকলো একটি, তখন সেটা কি? সংবৃত, তাই না? সেম কথা হচ্ছে অর ক্ষেত্রে। আমরা এইখানে উদাহরণ দিই। ধরেন আমি লিখলাম অতি। কি লিখেছি? অতি। এটার উচ্চারণ কি করি আমরা? অতি সুন্দর, তোমাকে অতি সুন্দর লাগছে। অতি বলি? অতিতে বলি না, কি বলি? অতি সুন্দর লাগছে। আমি লিখছি কিন্তু উচ্চারণ করছি ও দিয়ে। আমি বলছি তোমাকে অতি সুন্দর লাগছে, ও বলছি, তাই না? আমি সুন্দর করে লিখি তুমি লাল শাড়ি পরে আসছো, তোমাকে অতি সুন্দর লাগছে। তাহলে আমি লিখছি তাহলে আমি যদি বলি যে তোমাকে অতি সুন্দর লাগছে, তাহলে কিন্তু আর এটা টিকবে না, কিন্তু চলে যাবে, তাই না? তাহলে আমাদের এই যে দেখেন এখন অটা কি হয়ে গেল? ও হয়ে গেল। যখন অটা ও হয়ে গেল, তাহলে ওর চরিত্রের নাম কি? ওর চরিত্রের নাম হচ্ছে সংবৃত। তখন আমরা বলবো যে এর সংবৃত উচ্চারণ। কিন্তু আমি যখন বলবো অনেকরে আবার অনেক তো বলবো না, অনেকরে কি বলবো? অনেকই বলবো। অনেক কথা বলবার আছে আমার, তাই না? তাহলে এই ভাস্কর চৌধুরীর একটা কবিতা আছে, একদিন আবৃত্তি করে আপনাদের শোনায় দেবো। আবৃত্তি একটু করি আমরা। তো রিকোয়েস্ট এসেছিল গত ক্লাসে। আচ্ছা, করবো হয়তো একদিন সময় পেলে, যেদিন আমাদের সময় না যাবে ওই দিন আমরা করবো। তাহলে যখন আমি বলছি অনেক, তাহলে অনেকটা কিন্তু অনেকই, মানে উচ্চারণ করছি। যখন উচ্চারিত হবে তখন সেটা আমরা বলছি যখন উচ্চারিত হবে তখন আমরা বলছি বিবৃত, এবং যখন হয়ে যাবে, যেমন অতি, তখন সেটা কি হয়ে যাবে? সংবৃত হয়ে যাবে, তাই না? নতুন একটা স্লাইড নিয়ে আর দুইটা উদাহরণ লিখি। ধরেন আমি এখানে লিখলাম এ দিয়ে লিখেছি। এটার উচ্চারণ কি? দেখা না দেখা। তাহলে কি? দেখা হি পেহলি বার, একটা গান আছে না? দেখা তখন হিন্দি হয়ে যাবে, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে দেখা। এই যে জফলা যখন দিয়েছি তখন কি হয়ে যাচ্ছে? বিবৃত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে যদি বলি এর উচ্চারণ যখন এই হবে তখন সেটা হয়ে যাবে সংবৃত। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও এই হায়াত মাহমুদের বই যদি থাকে বাসায়, বা অন্য কোনো বই থাকে, উদাহরণগুলো দেখলে, উচ্চারণটা দেখলে পারা যাবে। তাহলে আমরা দেখলাম যে উচ্চারণ
উচ্চারণ থেকে এবং এই ধ্বনি থেকে আমাদের নানান টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে এটার আলোকে আমরা এখন তাহলে আমরা একটু লিখি। লেখেন, আজকের কাজটা হয়তো দীর্ঘ হয়ে যেতে পারে, আপনারা ডিটেলস বোঝানোর চেষ্টা করছি, তো এই কারণে লেখেন জিহ্বার অগ্র পশ্চাৎ বা অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনি কয় প্রকার বলুন তো? 3 প্রকার। আমি কিন্তু অলরেডি পড়িয়ে ফেলছি। নাম্বার 1 কি ছিল? সম্মুখধ্বনি, তাই না? সম্মুখধ্বনি। সম্মুখধ্বনি কয়টা ছিল? 3টা। একটু মনে করুন তো কী কী ছিল? ওই পাশে ছিল কি? ই। ইর নিচে কি ছিল? এ। তারপরে কি ছিল? এ। এই যে আমরা শিখে গেলাম। 2 হচ্ছে সম্মুখের বিপরীত কথা কি? পশ্চাৎ। তাহলে পশ্চাৎ ধ্বনি কয়টি? এটাও 3টি ছিল। 3টা, তাই না? এখন তো 3টা কি কি মনে করুন তো? ওই যে ডান পাশে উপরে, সবার উপরে কি ছিল? উ। উপর থেকে আরেকটু নিচে কি ছিল? ও ছিল, তাই না? তারপরে কি ছিল? ওর নিচে কি ছিল? অ ছিল। দেখেন আমাদের কিন্তু কি করতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে যে সম্মুখ স্বরধ্বনি 3টি, সম্মুখ স্বরধ্বনি 3টি, ই এ ই এ ই এ সম্মুখ স্বরধ্বনি 3টি, ই এ। এই যে এই স্টাইল যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এটা কিন্তু পারা যাবে না, ঠিক আছে? ওই একটা খুব মজার ঘটনা, একবার একজন পড়ছেন, আমি নাম বলছি না, মাফ করবেন যদি, মানে উনিও হয়তো শুনবেন না, তো উনি পড়ছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে, কম্পিউটারে কী নেই, কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই, কম্পিউটারে কী নেই, কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই, কম্পিউটারে কী নেই, কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই। মানে যে লোক এই প্রশ্ন পড়ে যে কম্পিউটারে কী নেই, কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই, এই লোকের 100 বছর পড়লেও তার প্রিলি হবে না বা বিসিএস হবে না। কম্পিউটার বুদ্ধি বিবেচনা নেই, এটা যদি তার এইভাবে মুখস্থ করতে হয় তাহলে তার আর বিসিএস দেওয়া হবে না। তাহলে আমাদের কিন্তু এই যে এইভাবে কিন্তু পড়বো না যে ই এ সম্মুখধ্বনি সম্মুখধ্বনি, তাহলে কিন্তু বিসিএস হবে না। এই যে যেভাবে বলছি ওই ছবিটা, ওই পিকচারটা, ওই ইমেজটা মাথার মধ্যে আমরা রাখবো, ওই ইমেজ থেকে আমাকে বলে দেবে যেটা কি, তাই না? তাহলে আমরা দেখলাম, তাহলে আমাদের আরেকটা কী ছিল? আরেকটা ছিল কেন্দ্রীয়, তাই না? কেন্দ্রীয় মনে আছে যে মাঝখানে কি একজনকে রেখেছিলাম, মনে আছে? কাকে রেখেছিলাম? এই যে 3টা ভাগে ভাগ করেছিলাম, এই দেখায়, এই দেখেন 3 ভাগে ভাগ করেছিলাম, এই যে দেখেন, এটা এরকম হলো কেন? আচ্ছা, 3টা ভাগে, হ্যাঁ, এই 3টা ভাগে ভাগ করেছিলাম, দেখেন এই যে একটা, এই যে আরেকটা, তাহলে এই পাশেরটা হচ্ছে রেখেছি সম্মুখ, ওই পাশেরটা হচ্ছে পশ্চাৎ, আর এই যে মাঝখানে আঁকে রেখেছিলাম, দেখেছেন? আপনি জাস্ট খালি এটা মনে রাখবেন। তাহলে কেন্দ্রীয়র মধ্যে কী আছে? একটা। তাহলে পরীক্ষা যদি আসে যে কেন্দ্রীয় ধ্বনি কয়টি, কেন্দ্রীয় মৌলিক ধ্বনি কয়টি বা কেন্দ্রীয় ধ্বনি কয়টি? একটা, ঠিক আছে? সেটা হচ্ছে কি? আ। তাহলে দেখেন আমরা খুব ইজিলি কিন্তু এইখান থেকে আমরা প্রশ্নগুলো উত্তর করতে পারছি এইখান থেকে, ঠিক আছে? কারণ এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এটা খুব মৌলিক জায়গা, এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে। তারপরে আমরা লিখি যে জিভের উচ্চতা অনুসারে মৌলিক স্বরধ্বনি কয়টি বলুন তো উচ্চতা অনুযায়ী? মনে আছে? 4 প্রকার, তাই না? 4টি না, মানে 4 প্রকার আর কি। নাম্বার 1 বলুন তো, সবার উপরে ছিল, আবার আমাদের সমাজের যে উচ্চবিত্ত সবার উপরে কি ছিল? উচ্চবিত্ত। মনে আছে উচ্চবিত্ত কারা কারা? উচ্চধ্বনি মনে আছে? উচ্চর পরে কি ছিল? উচ্চ মধ্য। উচ্চর মধ্যের পরে কারা? নিম্ন মধ্য। নিম্ন মধ্যের পরে কারা? নিম্নটা মনে আছে খুব ভালোভাবে, তাই না? নিম্ন কয়টা ছিল? একটা। সে কে বলেন তো? এই যে আ, সবার নিচে ছিল। দেখাই দিই ছবিটা। এই যে আ, সবার নিচে আ, ঠিক আছে? সবার নিচে আ, দেখেন
বা আপনারা যদি আপনারা যারা লিখছেন তারা ভালো উত্তর করতে পারবেন, কারণ আপনার অলরেডি আপনার লেখা আছে। এই দেখেন আ সবার নিচে, আর সবার উঁচুতে কারা দেখেন ই এবং ও সবার উঁচুতে, আর এ এবং ও হচ্ছে উচ্চ মধ্যতে ছিল, আর এ আর অ ছিল কি নিম্ন মধ্যতে ছিল, তাই না? তাহলে আমরা এই ছবি দেখি আমরা কিন্তু লিখতে পারছি। তাহলে এবার আমার সাথে বলে পড়ুন যে উচ্চতে কারা 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 ছিল। উচ্চতে ছিল, এই পাশে ছিল ই, আর ডান পাশে কি ছিল ও, আর উচ্চ মধ্যতে কী ছিল ইর নিচেরটা কি ই ছিল এ, আর ওই পাশে কি ছিল ও। তারপরে হচ্ছে নিম্ন মধ্যতে কী ছিল এ, নিচেরটা থেকে উপরে ই এ এ, তাহলে কি ছিল কি এ, আর ওই পাশে কে ছিল অ। ঠিক আছে, এই দেখেন আমার কিন্তু হয়ে গেল 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে পরীক্ষা যদি আসে যে জীবের উচ্চতা অনুসারে মৌলিক স্বরধ্বনি কয় প্রকার? 4 প্রকার। বা আর আগের প্রশ্নটা যদি আসে যে আগের প্রশ্নটা যেই বলছি যে জিহ্বার অগ্র পশ্চাৎ বা জিহ্বার অবস্থানের ভিত্তিতে, জিহ্বার অবস্থানের ভিত্তিতে অর্থাৎ আমার জিহ্বাটা কোথায় থাকে, আমার জিহ্বাটা কি সামনের দিকে থাকে না পিছনের দিকে চলে যায়, না আমার জিহ্বাটা মাঝখানে থাকে, এই অনুযায়ী আমরা কয় ভাগ করেছি 3 ভাগে। কিন্তু আমার জিহ্বাটা কি আমার উচ্চতে থাকে না নিচুতে থাকে না কোথায় থাকে, যে আমি যখন বলে ই মানে জিহ্বার মানে টোনটা আর কি যখন উঁচুতে থাকে না উচ্চ মধ্যে থাকে না নিম্ন মধ্যে থাকে বা নিম্ন থাকে, এই অনুযায়ী ভাগ করেছে কয়ভাবে? 4 ভাগে। ওই যে বৃত্তটা আমরা এঁকেছিলাম, জ্যামিতির মতো যে ছকটা এঁকেছিলাম, ওই ছকটা যদি আমরা করি তাহলে কিন্তু পারা যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের ইতে চলে যাচ্ছি। পরের ইতে যাই। এখন আরেকটা ভাগে ভাগ করা যাচ্ছে, ওইটা আপনারা পারবেন, আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলেছি, জাস্ট এখন প্রশ্নটা কীভাবে হবে সেটা আমরা অ্যানালাইজ করছি। লেখেন চোয়ালের অবলিক লেখেন ঠোঁটের আকৃতি অবলিক অবস্থানের উপর ভিত্তি করে মৌলিক স্বরধ্বনি কয় প্রকার? পারবেন দেখে বলুন। 4 প্রকার। তাহলে পরীক্ষা যদি আসে চোয়ালে বা ঠোঁটের আকৃতি বা অবস্থানের উপর কয় প্রকার? ঠোঁট, এটা এখানে কিন্তু আগে কি বলছো জিহ্বা, এখন কিন্তু বলছি চোয়াল বা ঠোঁটের কয় ভাগ করা যাচ্ছে? 4 ভাগে। নাম্বার 1 সংবৃত, মনে আছে সংবৃত কয়টা? নাম্বার 2 অর্ধ সংবৃত, সবার উপরে যারা ছিল এরা হচ্ছে সংবৃত। নাম্বার 4 অর্ধ বিবৃত, তারপরে হচ্ছে শুধু বিবৃত। সবার উপরে যারা ছিল এরা হচ্ছে সংবৃত। সবার উপরে কে কে ছিল মনে আছে? সবার উপরে ছিল ই, আর কি ছিল ওই পাশে ইর সাথে কে ছিল? এর সাথে ছিল ও। তারপরে হচ্ছে অর্ধ সংবৃত, ইর নিচেরটা, এর নিচে কি ছিল? ইর পরে কি এ। এই যে আমি যে সিরিয়ালটা করে লিখেছি না, আপনারা অবশ্যই সিরিয়াল অনুযায়ী লিখবেন, এটি হচ্ছে নিয়ম। আপনি যদি কোথাও আবৃত্তি শিখতে যান প্রথমে কিন্তু এইগুলো শেখাবে, ঠিক আছে? এটা কিন্তু আবৃত্তির ক্লাস একই সাথে। তো আপনি যখন অর্ধ সংবৃত মনে আছে, ইর পরে কি ছিল? ইর পরে ছিল ই, পরে এ, এর সাথে কে ছিল? ও, মনে আছে? তারপর হচ্ছে অর্ধ বিবৃত ই এ এ ছিল, তাই না? এ, আর এর সাথে ওই পাশে কী ছিল? অ ছিল। তারপরে হচ্ছে আর বিবৃত মাঝখানে যে একজন ছিল গরিব, তার নাম হচ্ছে আ, সে একা সবসময়, সে তাকে আমরা গরিব বলি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তাহলে পরীক্ষা যদি আসে চোয়ালের বা ঠোঁটের আকৃতি বা অবস্থানের উপর ভিত্তি করে মৌলিক স্বরধ্বনি কয় প্রকার? 4 প্রকার। যদি আসে সংবৃত কয়টি? 2টি। যদি আসে অর্ধ সংবৃত কয়টি? 2টি। যদি আসে অর্ধ বিবৃত কয়টি? 2টি। যদি আসে বিবৃত কয়টি? 1টি। ঠিক আছে, বা বিবৃত কোনটি? আ। অর্ধ বিবৃত কয়টি? কোনটি? এ এবং অ। এখন একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন? ধরেন আমি লিখলাম অ, কি লিখলাম? অ, ওর সাথে এরকম একটা জফলা দিলাম, তারপর আবার কি দিলাম? আ দিলাম। একটি বর্ণ লিখেছি এখানে, এই একটির মধ্যে কি আছে? বিবৃতিগুলো আছে। এটা হচ্ছে টেকনিক। টেকনিকটা কি?
অ লিখলাম, এই যে অ লিখেছি এটা হচ্ছে বিবৃত। তারপরে কি জফলা দিল, অর পরে হচ্ছে অর পরে আকার দিলাম, আগে পরে এটা করি, অর পরে এই যে আকার দিলাম, তখন সেটা কি হলো, বিবৃত হলো। মাঝখানে আরেকটা এই কি বলে জফলা দিয়ে দিলাম, এটাও বিবৃত। তাহলে বিবৃতগুলো হচ্ছে অ দিয়ে শুরু হয়েছে, এটা মনে রাখতে পারবেন। আমি এমনি মনে রেখেছি আগে যে বিবৃত মানি ওটা সেটা অর্ধ বিবৃত হোক বা বিবৃত হোক, মানে বিবৃত কথাটা থাকবে অ দিয়ে। তাহলে অ লিখেছি, এটা বিবৃত, ওর সাথে আকার দিলাম, এটা বিবৃত, মাঝখানে এটা দিলাম, অর্থাৎ একটার মধ্যে তিনটা আছে, এই তিনটা বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সংবৃত। এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। এর মধ্যে আটা শুধু হচ্ছে বিবৃত, আর বাকি দুটো হচ্ছে অর্ধবিবৃত, নানানভাবে মনে রাখা যেতে পারে। তাহলে এই হলো আমাদের মোটামুটি মৌলিক যে স্বরধ্বনিগুলো আছে সেগুলোর বিশ্লেষণ আমরা করেছি। এখন আমরা অক্ষর নিয়ে একটু আলোচনা করব। অক্ষর নিয়ে আমরা তখন আলোচনা করেছিলাম, এবারও আমরা আরেকটু আলোচনা করব। অক্ষর আমরা কি বলেছিলাম? অক্ষর বলেছিলাম যে অক্ষর মানে হচ্ছে সিলেবল, তাই না? মনে আছে যে একটা শব্দের এক চেষ্টায় বা এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যাচ্ছে, যে অংশটুকু, ওই অংশটুকু হচ্ছে অক্ষর। এবং অক্ষর হচ্ছে কয় প্রকার? এটা পরীক্ষা আসতে পারে। অক্ষর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 স্বরান্ত বা মুক্তাক্ষর, ইংলিশে এটাকে বলা হয় ওপেন সিলেবল, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর, এটাকে বলা হচ্ছে ক্লোজ সিলেবল, ঠিক আছে। ইংরেজিতে এটাকে বলছে ক্লোজ সিলেবল। স্বরান্ত বা মুক্তাক্ষর মানে হচ্ছে, আপনি স্বরান্ত কথাটা আগে একটু বুঝি, স্বর যোগ অন্ত, স্বরান্ত। স্বর মানে বুঝছেন স্বরধ্বনি, অন্ত মানে শেষ বা শেষে। তাহলে স্বরান্ত শব্দের অর্থ কি? শেষে যদি স্বর থাকে, শেষে যে যদি কোনো একটা অক্ষরের শেষে স্বর আছে, তখন সেটাকে আমরা বলবো স্বরান্ত বা মুক্তাক্ষর। আর যদি শেষে যদি ব্যঞ্জন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত মানে হচ্ছে ব্যঞ্জন যুগ অন্ত সমান হচ্ছে ব্যঞ্জনান্ত, অর্থাৎ শেষে ব্যঞ্জন থাকবে। নাম থেকে কিন্তু এটা আমরা বুঝতে পারছি। স্বরান্ত মানে হচ্ছে শেষে অন্তে স্বর থাকবে, ব্যঞ্জনান্ত মানে হচ্ছে অন্তে বা শেষে স্বর থাকবে। তো এই স্বরান্তর আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর। এই মুক্তাক্ষর কথা কেন নাম তার মুক্তাক্ষর? মুক্ত যে অক্ষর, মুক্তাক্ষর, তাই না? মানে হলো আপনি এটা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কী করতে পারবেন? টানতে পারবেন, উচ্চারণ করতে পারবেন। কিন্তু ব্যঞ্জনান্ত যেটা আছে, এটা আপনারা উচ্চারণ করতে পারবেন না। কেন উচ্চারণ করতে পারবেন না? আমি অনেক আগে বলেছিলাম, আগের কোনো একটা ক্লাসে, বানানের ক্ষেত্রে, যে মানুষ কখনো সিঙ্গেল থাকে না, ব্যঞ্জনবর্ণ কখনো সিঙ্গেল থাকে না। যদি মনে হয় যে সে সিঙ্গেল, তারপরও সে কাউকে না কাউকে পছন্দ করে মনে স্থান দিয়ে রেখেছে। যেমন আমি যখন ক বললাম, তখন কিন্তু ক এটা কিন্তু অক্ষর হয়ে গেল, কারণ কর সাথে কী আছে? ক যোগ অ, ঠিক আছে। তো ব্যঞ্জনান্ত যে শেষে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই শেষে কী থাকবে? হসন্ত চিহ্ন থাকবে। তা হসন্ত চিহ্ন থাকলেই সেখানে অ নাই, অ না থাকলে আপনার উচ্চারণ ওইখানে স্টপড হয়ে যাবে, ঠিক আছে। আমরা উদাহরণ লিখি, ধরেন, কারণ ওই দিন উদাহরণ দিয়েছিলাম পেতনি, তাই না? আচ্ছা, পেতনি দিয়েও দেখি। পেতনি এটা ভুল লিখেছি, বানানটা ভুল, আমি সঠিক বানানটাই লিখি। তাহলে এটা সংযুক্ত করে লিখেছি, মানে উচ্চারণ দেখানোর জন্য। আচ্ছা, তারপরে লিখি এই পেতনিটাই লিখি, সঠিক বানানটাই লিখি, পেতনি। পেতনির উচ্চারণ যে লিখি, তাহলে উচ্চারণটা হচ্ছে কি? পেতনি। এখন আমি বললাম এই যে পেত বললাম, পেত, তারপরে কি? নি। তাহলে অক্ষর বা সিলেবল কয়টা আছে? দুইটা। এখন এই যে আমি পেত বললাম, পেতের নিচে কি, তোর নিচে কি দিয়েছি? হসন্ত দিয়েছি, অর্থাৎ তোর সাথে কি নাই? তোর সাথে অ নাই। অর্থাৎ তাহলে এই যে অক্ষরটি আছে, পেত যে অক্ষরটা আছে, তার শেষে কি আছে? শেষে আছে ত আছে, তাই না? তো আছে পেত, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ আছে। এই জন্য এটাকে আমি বলছি ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর কেন বলছি? এবার আপনি উচ্চারণ করেন, পেত বলেন, পেত, পেত, টানতে পারতেছেন? পেতের পরে টানেন, পেত, পেত, কোনোভাবেই আর টানতে পারছি না। মানে আমার এই শর্টটা এখানে কি হয়েছে? বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আমি আর চাইলেই টানতে পারছি না। কিন্তু পরেরটুকু উচ্চারণ করেন, পেত নি, পেত নি, শেষে কি আছে? ই আছে। শেষে কি আছে? ই আছে, নি। তাহলে শেষে যেহেতু ই আছে, তাহলে এখানে দুইটা অক্ষর রয়েছে। একটা হচ্ছে পেত, একটা হচ্ছে পেত প্লাস নি। আমি পেতরে চাইলেও আর উচ্চারণ করতে পারছি না, বদ্ধ হয়ে গেছে। পেত,
পেত বলার পরেই শেষ, দম শেষ, ঠিক আছে, পেত। তাহলে এবং শেষে কী আছে? শেষে দেখেন ব্যঞ্জনবর্ণ আছে, এই জন্য আমি এটাকে বলছি ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর বলছি। আর নি বলেন, নি, যতক্ষণ ইচ্ছা, যদি ফুসফুসে যতক্ষণ দম থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কী করতে পারবো? টানতে পারবো। অর্থাৎ এটা মুক্ত অবস্থায় আছে, চাইলেই আপনি টানতে পারছেন। মুক্ত অবস্থায় আছে বলে এটার আরেক নাম মুক্তাক্ষর। আর ই অবস্থায়, এই বদ্ধ অবস্থায় আছে বলে তার নাম কি? বদ্ধাক্ষর। বা শেষে ব্যঞ্জন বর্ণ থাকে বলে তার নাম ব্যঞ্জনান্ত। শেষে স্বরবর্ণ থাকে বলে তার নাম, বা স্বরধ্বনি থাকে বলে বা স্বরবর্ণ থাকে বলে তার নাম হচ্ছে স্বরান্ত। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইখান থেকে প্রশ্ন কীভাবে আসে? অ্যাডমিশন টেস্টগুলোতে আসে প্রশ্ন, এবং আপনাদেরও চলে আসতে পারে। ধরেন আপনার এরকম বললো যে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? আমি প্রথমেই আপনার কীভাবে বিশ্ববিদ্যালয়, এখন এটা অক্ষর নির্ণয় করার কৌশলটা কি? আপনি উচ্চারণ করবেন জাস্ট, আর কিছু না, উচ্চারণ করে লিখবেন। তাহলে বিশ্ববিদ্যালয় আমরা বানান করে লিখি, কি উচ্চারণ করি? আমরা প্রথমেই বলি বিশ, তারপরে কি বলে? শো, তারপরে কি বলি? বিশ্ব, তারপরে কি বলি? বিদ, তারপরে কি বলি? দা, তারপরে কি বলি? লয়। তাহলে কয় চেষ্টায় উচ্চারণ করলাম? বিশ্ববিদ্যালয়। গুণে দেখি তো, বিশ্ববিদ্যালয়, 1 2 3 4 5, 5টি অক্ষর রয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? 5টি অক্ষর রয়েছে। এর মধ্যে হচ্ছে ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর কয়টি আপনি নির্ণয় করতে পারবেন। দেখেন 20, এটা শেষে কী আছে? ব্যঞ্জন আছে। বিদ, ব্যঞ্জন আছে। লয়, এটার মধ্যে কী আছে? ব্যঞ্জন আছে। এবং যেগুলো নিচে ব্যঞ্জন আছে সেগুলো নিচে আবার কী হবে? হসন্ত হবে। কারণ হসন্ত না দিলে কী সমস্যা? হসন্ত না দিলে সমস্যা হচ্ছে, হসন্ত না দিলে বোঝাবে এই শসাতে কী আছে? অ আছে। অ নাই, এটা বোঝানোর জন্য কী দিতে হয়? ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিতে হয়। এটা কিন্তু আমি বলেছিলাম। তাহলে পরীক্ষা যদি আসে যে বিশ্ববিদ্যালয় শব্দে বদ্ধাক্ষর রয়েছে কয়টি, এগুলো বেসিক। এখন পিএসসি বা অন্যরা কিন্তু বেসিকের দিকে নজর দিচ্ছে। আপনার বেসিকটা যদি স্ট্রং হয়, আপনি যেভাবে প্রশ্ন বানায় দিক, এভাবে দিক, আপনি উত্তর করতে পারবেন। তাহলে যে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? তাহলে কয়টি অক্ষর রয়েছে? 5টি। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি মুক্তাক্ষর রয়েছে? 2টি, একটা হচ্ছে শো আর একটা কি? দা। আর কয়টি বদ্ধাক্ষর রয়েছে? 3টি। একটা হচ্ছে বিশ, আর একটা হচ্ছে বিত, আর একটা হচ্ছে কি? লয়। তো এইভাবে আপনি আপনার নামের, আপনার যে নাম, যেমন আমার নামের প্রথম অংশটুকু বলি মেহেদি, হ্যাঁ, তাহলে মেহেদিতে কয়টা অক্ষর রয়েছে? একটা হচ্ছে মে, হে, দি, কয়টা? 3টা, এবং 3টাই মুক্তাক্ষর। আপনার নামের কয়টি অক্ষর রয়েছে আপনি এভাবে বের করুন। আর চাইলে আপনি কমেন্টও করতে পারেন, লিখতেও ভেঙে দিতে পারেন, আমরা দেখব যে আপনি এটা ঠিক দিয়েছেন কিনা। হ্যাঁ, চাইলে আপনি এটা দিতে পারেন, হ্যাঁ, যদি আপনার কোনো অসুবিধা না থাকে নাম প্রকাশের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর অক্ষর আমরা মোটামুটি চিনলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ আপনারা হচ্ছে ভবিষ্যতের কাণ্ডারি বাংলাদেশের। আপনারা অফিসার হবেন, আপনারা এই দেশের আমার সিনিয়র হিসেবে, কলিগ হিসেবে আসবেন। তো আপনাদের সিনিয়র কলিগ হিসেবে আমি জাস্ট আমার জ্ঞানটুকু, জানাটুকু আপনাদের সাথে শেয়ার করছি, এটুকুই, ব্যাস, আর কিছু না। তাহলে আমাদের এখন একটি কুইজ চলে যাবে। আমাদের কুইজটি এখন দেখি আপনারা কতটুকু করতে পারেন। একটি কুইজ যাক, হ্যাঁ, দেখি আপনারা কতটুকু পারেন, আমি কতটুকু বুঝাইতে পারছি, বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা দেখি একটা কুইজ চলে যাচ্ছে। কুইজটি হচ্ছে, আপনারা জানেন কুইজে কেমনে করতে হয়। আপনার স্ক্রিনের বাম পাশে আইকন আছে, সেখানে আপনি ক্লিক করলে আপনাদের একটা পোল আসবে, সেখান থেকে আপনাদের প্রশ্ন আসবে, আপনারা সেখান থেকে কুইজে অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ, আপনারা কুইজের উত্তর দিন, আমি এখানে আমার মতো কাজ করতে থাকি। উত্তর কি হচ্ছে? 92%। কি সঠিক উত্তর? হ্যাঁ, 90% এখন পর্যন্ত। 92%, ভেরি গুড। তার মানে আজকে আমি আপনাদের কিছুটা বোঝাইতে পারছি। চারটা খুবই ইফেক্টিভ ছিল আজকে তার মানে আজকে আমি ভালো লাগছে। ভালো লাগবে না কেন? আপনারা অনেক ব্রিলিয়ান্ট, এটা আমি জানি। আপনাদের যে প্রশ্ন বা আপনারা যে কমেন্ট সেকশনে মাঝে মাঝে আমাকে 2-1 জন দেখায়
যে আপনারা রেফারেন্স বা বিভিন্ন কিছু নিয়ে আসেন, ছবি সহ যেভাবে দিয়ে দেন বা যেভাবে বের করেন, সত্যি আপনাদের সাফল্য দেখে ভালো লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ, বাংলা একাডেমি এটা বলেছে, আর এটা হচ্ছে 99 কত পার্সেন্ট আসছে? 92% কারেক্ট। 92% কারেক্ট দিয়েছেন, ভেরি গুড, অভিনন্দন আপনাদের, সত্যি খুব খুশি হয়েছে। তার মানে এই চারটা আপনাদের ভালো লেগেছে। আসলে বেসিকলি আপনি এই চারটা একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি একেবারে হল অফ করে বলতে পারি, একটা চ্যালেঞ্জ দিতে পারি, আপনার এই চারটা এইভাবে আপনি কোনো বইয়ে, বাংলাদেশের কোনো বইয়ে, কোনো গাইডে কোথাও পাবেন না। এই চারটা হয়তো অন্যভাবে কোথাও কোনোভাবে থাকতে পারে, কিন্তু আমি যেভাবে পড়িয়েছি এরকম বৃত্ত দিয়ে এভাবে ভাগ করে বৃত্তকে 3 ভাগ করে এইভাবে করে আপনি কোথাও পাবেন না। যদি পান তাহলে সব আমাকে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, আমরা এখন পর্যন্ত পাবেন না, পরবর্তীতে আমাদের যদি বই আমরা আনি, তারপরে আমাদের বই দেখে যদি অন্য কেউ করে, তখন দিলে হবে না, ঠিক আছে? এখন এই যে আমরা উচ্চারণ করছি, এতক্ষণ আমরা উচ্চারণ পড়লাম, ধ্বনি মানে উচ্চারণ, ধ্বনি পড়লাম, বর্ণ পড়ছি, এগুলো আমরা উচ্চারণ করি না। তো উচ্চারণ যে করি আমরা কোন যন্ত্রের সাহায্যে উচ্চারণ করি সেটাকে একসাথে বলা হয় বাকযন্ত্র। এর মধ্যে আমার আছে জিহ্বা, আমাদের ঠোঁট, চোয়াল, জিহ্বা, এরকম অনেক ফুসফুস, অনেকগুলো যন্ত্র রয়েছে, মানে শারীরিক যে যন্ত্রগুলো রয়েছে এগুলো আমরা বলছি বাকযন্ত্র, যেগুলোর সাহায্যে আমরা ধ্বনি বা ভাষা উচ্চারণ করি, তাই না? তো এখন এই একটা প্রশ্ন যদি আসে যে বাকযন্ত্র নিচের কোনটি বাকযন্ত্র বা নিচের কোনটি বাকযন্ত্র না, এটা 9-10-এ এর প্রশ্নটা আসছে যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়। অপশনে থাকতো ফুসফুস, আমি উত্তর করতাম সবসময় ফুসফুস। আমার তখন ছোটোবেলা, তখন আমি মনে হইতাম যে ফুসফুস দিয়ে তো আমরা কথা বলি না, ফুসফুস তো ভেতরে থাকে, এরকম মনে হইতো যে ফুসফুস। তারপর হচ্ছে এই হার্ট, এগুলো ভিতরে থাকে, হার্ট দিয়ে কেউ কথা বলে, ফুসফুস দিয়ে কেউ কথা বলে, মানে আমার ছোটোবেলার সেন্স এরকম ছিল আর কি। তবে মেনলি ফুসফুস থেকে আসলে আমাদের এই বাতাসগুলো বের হচ্ছে, এটা আমি তখন বুঝতে পারি নাই, মানে সেই 9-10-এ বেসিক্যালি 9-এ তখন এই প্রশ্নটা কয়েকবার আসছে, কয়েকবারই আমি ভুল করতাম। আমি শুধু দিতাম যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়, আমি ফুসফুস উত্তর করতাম সবসময়, ঠিক আছে? তখন আমি বুঝতে পারতাম না, বা স্যারও হয়তো এইভাবে আমাদেরকে বোঝার নাই যে ফুসফুসই হচ্ছে মেন। তো এখন এই যে বাকযন্ত্র কয়টি, এটা নিয়ে যে ক্যাচালটি হলো বাংলা একাডেমি বলছে 14টি, 9-10-এ নতুন ব্যাকরণ বইয়ে বলছে যে এটা হচ্ছে 10টি, আর অন্যান্য বইয়ে আরও নানানভাবে দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা থেকে উত্তর করব। যদি বলা হয় বাকযন্ত্র কয়টি, এটা যদি আপনার অপশনে, আমার কখনই মনে হয় না যে অপশনে 14টি এবং 10টি দুইটাই থাকবে, অপশনে কখনই থাকবে না। এরকম যেগুলোর মধ্যে নিয়ে ঝামেলা থাকে এগুলো আসলে দুইটা থাকে না। দুইটা থাকলেও অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট আমরা বাংলা একাডেমিকেই ধরবো, কারণ বাংলা একাডেমিকে দেখেই কিন্তু 9-10 ব্যাকরণ বইটি করেছে, তাই না? তাহলে আমরা অপশনে যদি 10টি থাকে আমরা 10টি উত্তর করব, আর 10 না থাকলে অবশ্যই 14টি থাকবে, আমরা 14টি উত্তর করব। আর যদি 10টি এবং 14টি দুইটাই থাকে, তাহলে আমার বিশ্বাস যে বাংলা একাডেমি পিইসি বাংলা একাডেমির যে বইটি আছে এই বইটি কি সম্ভবত তারা ঠিক ধরবে, মানে এটাকে তারা রেফারেন্স হিসেবে গ্রহণ করবে। তাহলে এখন বাকযন্ত্র যে 14টি আমরা একটু লিখি, 14টি কী কী? 14টি একটু কষ্ট হলেও একটু লিখতে হবে। আর আপনাদের জন্য দুর্ভাগ্য অথবা সৌভাগ্য, আমি জানি না কি, যে আমার সাথে ক্লাস করতে হলে আপনাকে অবশ্যই অনেক লিখতে হবে এবং প্রচুর লিখতে হবে এবং প্রচুর ছক করতে হবে। আমি যখন অন্য কিছু পড়াবো, ধরেন প্রকৃতি প্রত্যয় পড়াচ্ছি কিংবা সমাস পড়াচ্ছি, দেখবেন খালি ছক পড়াচ্ছি। ছক কেন পড়াচ্ছি? কারণ কোনটার সাথে কোনটা আপনার মিলে যাচ্ছে, এটাকে আপনি একসাথে পড়তে হবে। আপনি আলাদা আলাদা করে যদি মুখস্থ করেন জীবনে মনে রাখতে পারবেন না, পরীক্ষা হলে ভুল হবে। অবশ্যই আপনাকে একসাথে পড়তে হবে যেগুলো মিলে যাচ্ছে। এটা আমি শুধু বাংলার জন্য বলছি না, আপনার সকল সাবজেক্টের জন্য বলছি। আপনার যে অংশটা মিলে যাবে সেই অংশটা অবশ্যই আপনি চার্ট করে, অবশ্যই আপনি ছক করে, বৃত্ত করে, বা যেভাবে করেন আপনি একসাথে পড়বেন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটার নাম হচ্ছে মধ্যচ্ছদা, মানে উচ্চারণটা একটু কঠিন, মধ্যচ্ছদা। এটা ছবি বাংলা একাডেমি তাদের ইয়াতে দিয়ে দিয়েছে, বইয়ের মধ্যে আছে যে মধ্যচ্ছদা কোনটা। হ্যাঁ, ফুসফুস আপনারা চাইলে হয়তো গুগল করলে এটা ছবি আসতে পারে, তাহলে দেখে নিতে পারবেন। এখন আমি তো ছবি এঁকে দেখাতে পারবো না। শ্বাসনালী, হ্যাঁ। 4 নাম্বারটার নাম হচ্ছে স্বরযন্ত্র। এই ষড়যন্ত্র মানে ওই ষড়যন্ত্র না, মানে ষড়যন্ত্র করার যে ওইটা না, ওই ষড়যন্ত্র ইংরেজি কি জানি, কনস্পিরেসি না, হ্যাঁ ওইটা না।
ধ্বনি দ্বার অবলিক স্বররন্ধ্র, এটা কিন্তু ধর সাথে রফালা, হ্যাঁ, স্বররন্ধ্র। তারপরে হচ্ছে 6 হচ্ছে জিহ্বা। উচ্চারণটা কিন্তু জিহ্বা না, এই উচ্চারণটা হচ্ছে জিহ্বা। আমি কয়েকটা উচ্চারণ নিয়ে কথা বলবো এখন, শেষ করি এটা। জিহ্বা, দেন হচ্ছে বিল। 8 মুখ গহ্বর। সবাই লিখছি কি? আপনারা যদি আমার সাথে লিখেন তাহলে কিন্তু আপনাদের পড়াটা এখন হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি পরে লিখবেন তাহলে কিন্তু আর হলো না, তাহলে কিন্তু আপনার মধ্যে চলে আসবে। হ্যাঁ, এখন লিখেন, এখন লিখলে, কারণ এটা আপনার নোটও হয়ে গেল, পাশাপাশি আপনার পড়াটা হয়ে যাচ্ছে। অবশ্যই লিখবেন, সেটা আপনি উপকৃত হবেন, এবং আপনি উপকৃত হলে একসময় হয়তো আমাকে ধন্যবাদ দিবেন হয়তো। 1 2 3 4 5 6 7 বিল মুখ গহ্বর 2বার লিখেছি, ইস কষ্টটাই মাটি হলো। মুখ। 11 হচ্ছে দাঁত। 12 হচ্ছে দন্তমূল। এই দাঁত এবং দন্তমূলটা আলাদা করে দিয়েছে, 99 ব্যাকরণ বই দুটাকে এক করে রাখছি এরকম, মানে কয়েকটাকে একসাথে করে মার্চ করে 10টা বানিয়েছে। মেনলি এখান থেকে নিয়েছে, কিন্তু মার্চ করে কমিয়ে ফেলছে আর কি। 99 ব্যাকরণ বই, এটাই আর কিছু না। আলজিভ। তাহলে এই যে আমরা একটু দেখলাম মধ্যচ্ছদা, ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, তারপর হচ্ছে ধ্বনিদ্বার বা স্বররন্ধ্র, তারপরে অধিজিহ্বা, গলবিল, মুখ গহ্বর, জিভ, ঠোঁট, দাঁত, দন্তমূল, তালু, আলজিভ। এই 14টা হচ্ছে আপনার বাকযন্ত্রের অংশ। এখন পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয় বা বাকযন্ত্রের অংশ, এরকম অংশ নয় নর্মালি আসে, যেহেতু অনেকগুলো অপশন আছে এখানে। নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়, তাহলে আপনি এটা যদি পারেন, মুখস্থ তো সম্ভব না, আপনি কয়েকবার পড়বেন, পড়লেই দেখবেন আপনার মনে থাকবে। ঠিক আছে, কয়েকবার পড়লেই মনে থাকবে। এই হলো আমাদের মোটামুটি, আমরা কুইজ দিয়েছিলাম না, এবার আমরা অন্যদিকে চলে আসি। এবার আমরা অন্য আরও কিছু পড়ছি। এখন আমি প্রথমে বলেছিলাম বর্ণমালা একটি, তাই না? তাহলে এই পড়াটা আমরা আবার এখন পড়বো। বর্ণমালা না, ঠিক আমাদের স্বরবর্ণর যে অংশগুলো আছে, আমরা আজকে স্বরবর্ণ পড়বো। হ্যাঁ, অর্থাৎ স্বরধ্বনিগুলো পড়বো, স্বরধ্বনি, স্বরবর্ণ, তারপরে হচ্ছে উচ্চারণের অংশটুকু পড়লাম। আর তারপরে আমরা আগামী যে ক্লাস, সেই ক্লাসে আমরা কিন্তু ব্যঞ্জনবর্ণগুলো পড়বো। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি পড়লাম 7টি, আমরা দেখেছি। তারপরে হচ্ছে মৌলিক স্বরবর্ণ 6টি, এটা আমরা বলে ফেলেছি অলরেডি। এবং আমাদের বর্ণমালায় বর্ণ আছে 50টি, এইটাও আমরা বলে ফেলেছি। এখন আমরা স্বরবর্ণের যে কিছু ভাগ আছে, সেই ভাগটা আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা। প্রথমেই লিখেন উচ্চারণের ভিত্তিতে স্বরবর্ণ 2 প্রকার। এক হলো মৌলিক স্বরবর্ণ বা মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি, মনে আছে আপনার? মনে আছে মৌলিক স্বরবর্ণ 6টি? ওই যে মৌলিক স্বরধ্বনি আমরা পড়েছি না, সেখান থেকে এ বাদ দিলে যে 6টি থাকে, ঠিক আছে, সেই 6টি আমি লিখলাম না। তারপরে হচ্ছে যৌগিক স্বরবর্ণ।
যৌগিক মানে একাধিক ব্যাপার থাকবে। আমরা ছোটোবেলা জানি যে পদার্থকে বাংলায় একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে হচ্ছে যৌগিক পদার্থ বলে, আর মৌলিক পদার্থ বলে যে পদার্থকে বাংলায় ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। ছোটোবেলা মুখস্থ করেছিলাম, মনে আছে? তো ওইটাই আর কি। তো যৌগিক বর্ণ হচ্ছে দুইটি, কয়টি? দুইটি। তাহলে পরীক্ষা যদি আছে মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ঠিক আছে। যৌগিক স্বরবর্ণ 2টি, কিন্তু যৌগিক স্বরধ্বনি এটা নিয়েও ক্যাচাল আছে, এটা তাহলে পরে বলি, ক্যাচালটা পরে বলি। এই দুইটা তো আপনারা জানেন, এই দুইটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, এবং এই দুইটা আপাতত লিখে রাখি, এটা পরে বিশ্লেষণ আমরা দেখাচ্ছি। এবার লেখেন মাত্রার ভিত্তিতে, মাত্রা কি বলেন তো? মাত্রা হচ্ছে এই যে আমরা বর্ণগুলো লিখি এটার উপরে যে রেখাটা দিই বা যে টান দিই বা যে কষি দিই সেটাকে বলা হচ্ছে মাত্রা, তাই না? তাহলে মাত্রাটা আমরা আসলে সবাই জানি, তো আপনারা যে জানেন এটাও আমি জানি। তো মাত্রার ভিত্তিতে 3 প্রকার। নাম্বার 1 মাত্রাহীন, অর্থাৎ মাত্রা নাই। নাম্বার 2 অর্ধমাত্রা। নাম্বার 3 হচ্ছে পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা। মাত্রা মানে হচ্ছে যে আমি লিখলাম ম, এই যে উপরে যে টান দিয়েছি এটা হচ্ছে মাত্রা। ঠিক আছে। তো এখন অর্ধমাত্রাযুক্ত বা মাত্রাহীন এগুলো আমরা কীভাবে জানবো? আচ্ছা, এটার সাথে একটু অবশ্য যৌগিক কী বলে ব্যঞ্জন ধ্বনিও চলে আসবে। চলে আসলে আমরা একটু শেখার চেষ্টা করি, করার কিছু নেই। ব্যঞ্জন ধ্বনি যখন পড়ি আবারও পড়ব। ধরেন আমরা বিশেষ পরীক্ষা দিচ্ছি, তাই না? বিশেষ পরীক্ষা দিচ্ছি। এখন বিশেষ পরীক্ষা আমরা এই যে আমি আপনাদের বললাম যে ভাই আপনারা লেখেন, লিখে পড়েন, কিন্তু আপনারা আমার কথা শুনলেন না। আপনারা শুনছেন ধরেন আপনার ভুট্টো সাহেবের কথা, অন্য কারো কথা, হ্যাঁ। তো এরকম করলে কিন্তু আপনি জব পাবেন বা চাকরি পাবেন না। তখন আপনার মনে হলো আরে লাইভ এমসিকিউ, এই স্যার ধ্রুব স্যার কী পড়াইছে, ধ্রুব ভাই কী পড়াইলো না পড়াইলো, পারলাম না কিছু, আমাদের গালিগালাজ করে আপনি চিন্তা করলেন যে না চাকরের কাজ করব না, আমি ব্যবসা করব। কি করব? ব্যবসা করবেন। এই চাকরের কাজ করবে না, চাকরি করে চাকররা, এরকম নানানভাবে আপনার পক্ষে যুক্তি দাঁড় করিয়ে অনেক গালিগালাজ করে আমাদের, তারপর আপনি ব্যবসাতে নামলেন। এই যে কোরবানির ঈদ সামনে, গরুর ব্যবসা কিন্তু দারুণ জমবে। আপনি চিন্তা করলেন কী করে ব্যবসা করবেন? গরুর, অর্থাৎ একটি মৃতপ্রায় গরুকে আপনি কিনে কোরবানি ঈদের 6 মাস আগে আপনি ভুসি, খোল এগুলো নানান কিছু খাইয়ে মোটা তাজা করার করে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা বিক্রি করবেন, ফেসবুকে বুস্ট করবেন, তারপরে ওই যে কী বলে দেখাবেন যে বিশাল গরু এটা সেটা অনেক কিছু। তো আপনি কিনলেন গরু। এখন গরু কিনে আপনার গরুর কিনলে কী করবেন? আপনি গরুর আপনি খোল এগুলো খাওয়াচ্ছেন, তারপরে আপনার গরু মোটা তাজা হচ্ছে না। এখন আপনি তো পড়াশোনা করেন নাই, আপনার আরেক বন্ধু পড়াশোনা করেছিল, সে তো একেবারে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, বিশাল ক্যাডার হয়ে গেছে। এখন তার তো টাকার কোনো অভাব নাই। এখন আপনি বললেন যে দোস্ত আমার তো নতুন ব্যবসা, কিছু মনে না যদি করস যদি একটু হেল্প করতি। তো আপনি আপনার বন্ধুর কাছ থেকে করলেন ঋণ। কী করলেন? ঋণ করলেন। ঋণ করে আবারও গরুকে মোটা তাজা করার জন্য ইনজেকশন পুশ করছেন, এই করছেন সেই করছেন, উল্টাপাল্টা খাবার খাওয়াচ্ছেন। মোটার দরকার, কিন্তু আপনার গরু মোটা হচ্ছে না। ঠিক আছে, এই তো এটাতে চোখ লেগেছে, দোষ লেগেছে। ঠিক আছে, তখন আপনি চিন্তা করলেন আরে এই গরু তো এত লস হয়েছে, এত টাকা খরচ করছে, কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না, যা আছে তাই বাজারে বিক্রি করে ফেলি, নইলে আমচালা সব যাবে। বাজারে যখন নিয়ে গেলেন তখন পাইকাররা যখন আপনার গরু চেক করে লেজ ধরে টান দিয়ে যখন পিঠে একটা থাপ্পড় দিল, আপনার গরু তো ধপাস করে পড়ে গেল, পরে সাথে সাথে মারা গেল। আপনি হয়ে গেলেন হায় হায়, কি হলো? তো মাসুদ যেরকম কখনো ভালো হয় না, আপনার কপালে কিন্তু ভালোটা থাকলো না। তাহলে এই যে আমরা বললাম গ, খ, রি, ন, ধ, প, স এবং থ। দেখেন তো কয়টা বর্ণ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টি হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ। হ্যাঁ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ 8টি। এখন দেখেন তো এই রিটা
আচ্ছা ধপাস শব্দটা বললে ধপাস বানানটা এমনিতে হচ্ছে দন্ত স শেষে, কিন্তু এটা মেলানোর জন্য আমি তালব্য দিয়ে লিখেছি। তো অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 8টি, এর মধ্যে স্বরবর্ণ কয়টি? তাহলে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আমরা কয়টা পাইলাম? একটি পেয়েছি, সে একটির নাম কি? রি। এটা আমরা জানি, যে দেখিয়েছি। তাহলে এই যে 7টি, এটা হচ্ছে ব্যঞ্জন। আজকে আমরা ব্যঞ্জন পড়ছি না, আজকে আমরা স্বর পড়ছি, যা স্বরের আলোচনাটা নিয়ে আসলাম। এখন আরেকটা হচ্ছে অর্ধমাত্রা পেলাম, তাহলে মাত্রাহীনের ব্যাপার আছে। মাত্রাহীন অর্থাৎ যাদের মাত্রা জ্ঞান নাই, খুবই উচ্ছৃঙ্খল টাইপের লোক, কোনো মাত্রা জ্ঞান নাই, কাকে কী বলতে হবে, স্যারেরে কী বলে, শ্বশুরে কী বলে, মারে কী বলে, গার্লফ্রেন্ডে কী বলে, কাউরে কিচ্ছু বলে না। বউরে ডাকতেছে এই বেডি খায়া যাও, বউ নাকি বেডি। তো এইরকম মানে দেখেছি অনেক, যে এই তোর বেডি কেমন আছে, মানে বন্ধুরে বলে। এটা মেনলি এই মাইমে সিংয়ের ওই দিকে বলে যে কিরে তোর বেডির খবর কি? বেডি মানে হচ্ছে বউ, বউরে যে বেডি বলে, এটা আমি ওখানেই দেখেছি। তো এই যে মাত্রাহীনের ব্যাপার আছে, তাহলে এই মাত্রাহীন মানুষের মধ্যেও আছে, বর্ণের মধ্যেও আছে। এখন আমরা কীভাবে চিনব এইভাবে যে এ মাত্রাহীন। ধরো কিছু মানুষ, আমি 20 জন মানুষ নিয়ে আসলেন, 40 জন মানুষ, 50 জন মানুষ নিয়ে আসলেন, তখন আমি দেখি বলে দিতে হবে এটা মাত্রাহীন। তখন আমি বলবো যে এ মাত্রাহীন, আমরা লিখি এ। ও মাত্রাহীন, ও মাত্রাহীন। ওই লোকটি মাত্রাহীন, ওই। ও ছেলেটিও মাত্রাহীন। আচ্ছা, এখন দেখেন আরও কিছু মানুষের ছবি আঁকবো। হ্যাঁ, এরা বোঝাই যাচ্ছে যে এদের গলায় কানে কেমন পেঁচানো, যে মাত্রাহীন, যে ঝামেলার লোক, যে দেখেন দেখাই যাচ্ছে। এই দেখেন ঝামেলা, এই ঘাড়ের মধ্যে কী এক পেঁচ দেখছেন, দুনিয়ার পেঁচ। আরেকটা দেখেন পুরা কানের এখানে দুনিয়ার পেঁচ লাগাই, বোঝাই যায় যে ঝামেলার লোক, মাত্রা নাই। ঠিক আছে, এখন বাকি যে কজনের ছবি আঁকবো, এটা একেবারে বিলবোর্ডে টানানো আছে, যেটা মাত্রাহীন, বিলবোর্ডে টানানো আছে যে এরা হচ্ছে মাত্রাহীন। দেখেছেন? তাহলে মাত্রাহীন দিকে আমরা কয়টা খুঁজে পেয়েছি? এ মাত্রাহীন বা এ দুষ্ট, ও, ওই, ও। তারপরে এই যে দেখেন ঘাড়ের মধ্যে প্যাচ আছে, কানের মধ্যে প্যাচ আছে, আর বাকিদেরকে দেখলে বোঝা যাচ্ছে। এর মধ্যে প্রথম 4টা হচ্ছে স্বরবর্ণ, পরের 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 6টি। মাত্রাহীন স্বরবর্ণ লিখেছি 4টি, 6টি কেন? 6টি। মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে 4টি। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা কি অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ, এটা মুছে গেছে নাকি? স্বরবর্ণ 1টি। তাহলে অর্ধমাত্রা কয়টা পেয়েছি? স্বরবর্ণের আলাপ করছি শুধু। অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি, যোগ করি 5। আমরা মোট কয়টি? মোট হচ্ছে 11। 5 বিয়োগ করলাম, কটা থেকে? 6টা, তাই না? 6 5 11। হ্যাঁ, তাহলে পূর্ণমাত্রা কয়টা? 6টা। তাহলে আমি শুধু অর্ধমাত্রাগুলো মনে রাখবো, মাত্রাহীনটা মনে রাখবো। অর্ধমাত্রা 1টা রি, আর মাত্রাহীন কয়টা? 4টা, এ, ও, ওই এবং ও, এই 4টা। 4 আর 1 কত? 5। 5 11 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 6। তাহলে পরীক্ষা যদি আসে তাহলে পূর্ণমাত্রা পরে লিখে, এখানে পূর্ণমাত্রা হচ্ছে 6টি। তাহলে 6 1 7, 7 আর 4 11। এই হলো আমার মোটা টোটাল 11টায়। তাহলে পরীক্ষা যদি এভাবে আসে যে পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি? 6টি। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি? 1টি। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 4টি। টোটাল স্বরবর্ণ কয়টি? 11টি। যদি পরীক্ষা আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। তো এইভাবে আমরা মোটামুটি শিখছি, আশা করি পারা যাবে, তাই না? তারপরে আমরা আরেকটু আলোচনা করি গঠনের দিক থেকে। আচ্ছা, এই যে ধ্বনি বা এগুলো নিয়ে আমরা এত ডিটেলস কেন পড়ছি? আপনাদের সিলেবাস দেখবেন, প্রিলির যে সিলেবাস, সেখানে দেখবেন ধ্বনি, বর্ণ, বানান এগুলোর প্রতি কিন্তু গুরুত্ব দেয় অনেক বেশি, বেসিক বিষয়ের প্রতি, যে কারণে, এবং এখান থেকেই প্রশ্ন আসে, যে কারণে আমরা এটার প্রতি খুব ভালোভাবে গুরুত্ব দিচ্ছি। এখান থেকে প্রশ্ন আসবে, লেখেন গঠনের
ভিত্তিতে স্বরবর্ণ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম্বার 1 হর্ষদৃষ্টি, হর্ষদৃষ্টি বলছি, এটা তো ফিজিক্সের কথা বলতেছি। হর্ষস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘ শুধু নামে, আসলে সে নামে না, কারণ আমরা দীর্ঘ উচ্চারণ করি না। ঠিক আছে, এই চারটি হর্ষ হচ্ছে চারটি। সে চারটি কী কী আমরা একটু লিখি। অ, ই, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে কি উল্টাপাল্টা লিখছি, অ লিখলাম, ই লিখলাম, তারপর হচ্ছে ও লিখলাম, আর হচ্ছে রি। আচ্ছা, এখন হর্ষস্বর হচ্ছে চারটা, আমরা দীর্ঘস্বরটা পড়বো না। কেন পড়বো না বলেন তো? ওই যে আমরা যখন ধ্বনি পড়েছিলাম, কি বলে এটাকে, ধ্বনি না, কোথায় আলোচনা হয়, এটা কি পড়েছিলাম, যে ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, কোন অংশে আলোচিত হয়। আমার মনে আছে, আমরা কিন্তু এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কিন্তু পড়ি নাই। আমরা ধ্বনিতত্ত্ব পড়েছিলাম, বাক্যতত্ত্ব পড়েছিলাম, অর্থতত্ত্ব পড়েছিলাম, বাকি যা থাকে সব হচ্ছে কি এই শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে। ঠিক তেমনি আমরা হর্ষস্বর চারটা শিখবো। হর্ষস্বর হচ্ছে চারটা, চারটার পরে বাকি থাকে কয়টা? 6টা। সেই 6টা হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘস্বরগুলো মনে রাখার দরকার নেই, শুধু হর্ষগুলো মনে রাখি। অ, তারপর হচ্ছে রস্বই, যেটাকে আমরা বলি উচ্চারণ করি নর্মালি, বা রস্বউ যেটা উচ্চারণ করি, আর একটা হচ্ছে রি। এই কয়টা হচ্ছে হর্ষ, আর বাকি যে কয়টা আছে দীর্ঘ। এইভাবে মনে রাখবেন আপনারা। এইখানে 6টা মনে রাখার দরকার নাই, শুধু খালি এই 4টা মনে রাখলে হবে। এইখানে যে মানে হর্ষস্বর যে 4টা, এই কথা মনে রাখলেই, আর এই 4টা মনে রাখলেই বাকিগুলো এমনিতে মনে থাকবে। ঠিক আছে, বাকিগুলো না পড়লে ওইটার মধ্যে। তাহলে এটাও আমরা মোটামুটি পড়ে ফেলেছি। এইবার খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা পড়তেছি, সেটা হচ্ছে যেটা পরীক্ষা আসবে, অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি। অর্ধস্বরধ্বনি 4টি, এটা অনেক ইম্পর্ট্যান্ট। অর্ধস্বরধ্বনি 4টি, এটা থেকে মনে রাখা যায়, ওই ছক থেকে মনে রাখা যায়। আমরা যে প্রথমে যে বৃত্তটা পড়েছিলাম, এটা কততে আছে? বৃত্তটা মনে হয় এখানে, এই যে বৃত্তটা, বৃত্তরে উপরের যে 4জন আছে, উপরের যে 4জন আছে তারা হচ্ছে অর্ধস্বরধ্বনি। হ্যাঁ, এই যে উপরে 4জন কি আছে? ই, আর কি ই, তারপরে কি ই আছে, ও আছে, এ আছে, আর ও আছে। উপরে যে 4জন আছে, উপরের যে 4জন, সেই 4জন হচ্ছে অর্ধস্বরধ্বনি। ওইখান থেকে মনে রাখতে পারি আমরা। হ্যাঁ, তাহলে অর্ধস্বরধ্বনিগুলো আমরা একটু লিখি। দীর্ঘ মনে 7টা হবে। কোনটা? এই 2 নম্বরটা। হ্যাঁ, 7টা হবে, 6টা লিখে রাখছি না। 6 4 তো কত হয়? 10। আচ্ছা, 10 হয়। আচ্ছা, অর্ধস্বরধ্বনি 4টি, সেই 4টিগুলো আমরা একটু লিখি। ওই যে উপরেগুলা কী ছিল? উপরেগুলো ছিল ই, আর ওই পাশে কী ছিল? ইর সাথে ওই পাশে কী ছিল? ও। তারপরে আরেকটু নিচে কী ছিল? এ, আর ওই পাশে কী ছিল? ও। ঠিক আছে, এখন এর উচ্চারণটা অন্তস্থ অ হতে পারে। ঠিক আছে, এর উচ্চারণটা যেমন চাই, যখন আমি বলবো যে আমি চাই, ঠিক আছে, কিন্তু সে চায়, তাহলে এইটাকেও আমরা ই হিসেবে কাউন্ট করব। আচ্ছা, এখন হচ্ছে যে এগুলাকে কেন অর্ধস্বরধ্বনি বলা হচ্ছে? কারণ এইখানে চাই শব্দটা লিখেছি, এটা আমি লিখে দেন, চাই লিখেছি, এটাকে আমরা ভাঙি। চ আছে, তারপরে কি আছে? আ আছে, তারপরে কি আছে? ই আছে। এখানে চ তো ব্যঞ্জন, এটা বাদ দিলাম, আমার থাকে স্বরধ্বনি কি থাকে? আ আছে আর ই আছে, তাই না? এখন আমি উচ্চারণ করেন, চাই চাই চাই, বলেন চাই চাই। এই আটা যতটুকু উচ্চারণ করছি, ইটাকে অতটুকু উচ্চারণ করছি। ইটা কিন্তু উচ্চারণ একেবারে অল্প করছে, চাই শেষ বলার সাথে সাথে চা, চাই চাই চাই। ঠিক আছে, তাহলে এই অর্ধস্বরগুলো সাধারণত একটা শব্দের শেষের দিকে বসে, শব্দের শেষে বসে, এবং এদের উচ্চারণ মানে পুরোটুকু হয় না, যে কারণে এই 3টাকে এই 4টাকে বলা হচ্ছে অর্ধ
স্বরধ্বনি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। পরে আমরাও আমাদের লেকচারের শেষের দিকে চলে আসছি, আমাদের বেশি নাই, তারপরও আছে, আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট। এবার যেটা পড়বো এটা আর বেশি ইম্পর্টেন্ট, লেখেন দ্বি স্বর অবলিক যৌগিক স্বর অবলিক সান্ধ্যস্বর অবলিক সন্ধিস্বর। আচ্ছা, এখন দ্বিস্বর বা মৌলিক স্বর বা সান্ধ্যস্বর বা সন্ধিস্বর একই জিনিস। এখন এই দ্বিস্বর, যৌগিক স্বর, সান্ধ্যস্বর বা সন্ধিস্বর কয়টি, এইটা নিয়ে একটা ক্যাচাল আছে, একটা ঝামেলা আছে। এইটা 9-10-এর পুরনো ব্যাকরণ বইয়ে বা নতুন ব্যাকরণ বই আছে 25টি। কয়টি? 25টি। আর বাংলা একাডেমি বই আছে বলছে 24টির অস্তিত্ব পাওয়া যায় বা 24টির সম্ভাবনা আছে। আর যথার্থ হচ্ছে 17টি। আচ্ছা, এখন পরীক্ষা যদি আসে দ্বিস্বর, যৌগিক স্বর বা সান্ধ্যস্বর বা সন্ধিস্বর কয়টি, আপনারা পরীক্ষায় উত্তর করবেন 25টি। যদি পরীক্ষা আসে যে কয়টির সম্ভাবনা আছে, তাহলে উত্তর দেবেন 24টি। আর যদি এই কথা স্পেসিফিক করে বলে যায় যে দ্বিস্বর, যৌগিক স্বর, সান্ধ্যস্বর বা সন্ধিস্বর যথার্থ কয়টি, তাহলে আপনারা উত্তর দেবেন 17টি। ঠিক আছে, এখন এই যৌগিক স্বর বা আমরা তো মৌলিক স্বরধ্বনি 7টি, এটা আমরা জানি, তাই না? মৌলিক স্বরধ্বনি জানি, আমরা এখানে লিখি মৌলিক স্বরধ্বনি, আমরা কিন্তু একটু পড়েছিলাম ওই যে আমরা সার্কেলের মধ্যে। হ্যাঁ, মৌলিক হচ্ছে 7টি, তাই না? আর যৌগিক বলছি 25টি বা 24টি বা যথার্থ বা খুঁজে পাওয়া যায়, মানে ব্যবহার করি হচ্ছে 17টি। এটা বাংলা একাডেমি তাদের বইয়ে বলেছে। ঠিক আছে, এখন এই জিনিসটা কি, এটা আমাদের একটু বোঝার দরকার আছে। কি বোঝার দরকার আছে? ধরেন আমি এখানে লিখলাম লাউ। আচ্ছা, বই লিখি, বই কথাটা লিখি, বইটাকে আমরা ভাঙলাম, আমরা স্বরধ্বনিগুলো আলাদা করতেছি। হ্যাঁ, বর্ষাতে যে অ আছে অটাকে আলাদা করলাম। ঠিক আছে, আর সাথে কি আছে? ই আছে। এখন ব্যঞ্জন বর্ণ ছাড়া বাকি যে দুইটা আছে, দুইটা একসাথে উচ্চারণ করি, এই দুইটার উচ্চারণ করতে একসাথে হয় বই বই বই। তাহলে এই যে এই ওইটাকে বলছি আমরা দ্বিস্বর বা যৌগিক স্বর। লিখি যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর। ঠিক আছে, এখন এই যে বই বা যদি বলি চায়, যদি বলি পায়, যদি বলি দাওটার একটু ভাঙি, কি আছে? দ আছে, তারপরে কি আছে? দর সাথে কি আছে? আ আছে, আটার সাথে কি আছে? ও আছে। তাহলে এই যে আওটা হচ্ছে যৌগিক স্বর। তাহলে এরকম আও, আও। আর ধর লাউ শব্দটা ভাঙি, আরেকটা শব্দ ভাঙি, ধরেন লাউ বললাম। হ্যাঁ, লাউ। এখন লাউরে ভাঙি, ল আছে, লর সাথে যে আছে, আটাকে আলাদা করি, আর সাথে পরে কি ছিল? ও ছিল, তাহলে আও। তাহলে এরকম আও বা ওই, এরকম যে কয়টা পাওয়া যাচ্ছে শব্দের শেষে একটা পূর্ণ ধ্বনির সাথে, এইগুলো শেষে যেগুলো বসছে দেখেন, এগুলো কিন্তু অর্ধস্বর। এই যে এগুলো অর্ধস্বর, মনে আছে? উপরের 4টা বলেছিলাম, দেখেন সবগুলো কিন্তু এই যে এটা উপরের 4টার একটা, এটা উপরের 4টার একটা, এটার উপরের 4টার একটা। তাহলে অর্ধস্বরগুলো শেষে বসে বলে এরা সব পুরোটুকু উচ্চারিত হয় না। ঠিক আছে, তাহলে এরা প্রথমে একটা পূর্ণস্বর, এই যে একটা পূর্ণস্বর একটি পূর্ণস্বর, আর সাথে একটা অর্ধস্বর যুক্ত হয়ে যেটুকু হচ্ছে, দুইটা মিলে যেটুকু হচ্ছে যে এই আওটাকে বলছি আমরা দ্বিস্বর বা যৌগিক স্বর। বা এই যে বলছি যে এবং ও মিলে যে হয়েছে, এটাকে আমরা বলছি দ্বিস্বর বা যৌগিক স্বর। বা এই যে ওই যে বলছি বইয়ের মধ্যে যে ওই অংশটুকু আছে, এইটুকু বলছি আমরা দ্বিস্বর। দেখুন, অ হচ্ছে একটা পূর্ণস্বর, ই কিন্তু অর্ধস্বর।
অর্ধস্বরে যে চারটা বলেছিলাম, চারটা হচ্ছে কোনটা, ওই যে সার্কেলের উপরে চারটা, এপাশে ইর পাশে ওই পাশে হচ্ছে ও, তারপরে হচ্ছে এ, তারপরে কি আছে এই পাশে এর সাথে কি ছিল, ও ছিল, এই চারটা। ঠিক আছে, এখন এই যে আও বলি বা ওই বলি, এইরকমভাবে 9, 10-এর ব্যাকরণ বই বলছে এই টাইপের 25টাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু বাংলা একাডেমি বলছে না, এখানে এইভাবে যখন শব্দ তৈরি হয়, তারা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখানে সম্ভাবনা তৈরি হতে পারে 24টি, কিন্তু 24টি আমাদের বাংলায় ব্যবহৃত হয় না। ঠিক আছে, সংস্কৃত ব্যাকরণ বা অন্য ব্যাকরণের চিন্তা করলেও ওই 24টি সম্ভাবনা তৈরি হয়, কিন্তু আমরা সেগুলো ব্যবহার করি না। হয়তো শব্দ হতে পারে, মানে এরকম ওই ধ্বনি তৈরি হতে পারে, কিন্তু এটা আমাদের দৈনন্দিন আমাদের ভাষায় কখনো ব্যবহৃত হয় না। আমাদের ভাষায় ব্যবহৃত হয় কয়টা, 17টি। ঠিক আছে, তাহলে এই কথা যদি এইভাবে আসে যে যৌগিক স্বরধ্বনি কয়টি আমরা ব্যবহার করি বা যথার্থ কয়টি, অবশ্যই আপনি 17টা উত্তর করবেন। যে কয়টা যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর আমরা ব্যবহার করি বা যথার্থ কয়টি বা কয়টা খুঁজে পাওয়া যায়, তাহলে আপনি 17টা উত্তর করবেন। আর যদি ওই বাংলা একাডেমির প্রশ্ন ওইভাবে কেউ করে, বাংলা একাডেমির বই থেকে যদি কেউ প্রশ্ন করে, ধরেন প্রশ্ন একজনকে করতে বললেন কোনো একটা ভার্সিটির টিচার বা কাউকে, তখন তিনি বাংলা একাডেমির বইটা ওনার কাছে নিশ্চয়ই আছে, উনি বের করে দেখলেন যে এরকম উনি পড়ছেন যেখান থেকে একটা প্রশ্ন করবেন, লেখা আছে 24টির সম্ভাবনা আছে। তখন উনি হয়তো বললেন যে কয়টির সম্ভাবনা আছে বা কয়টি হতে পারে, কয়টি সম্ভব, কয়টি এরকমভাবে, এই যে আও দাও কাও খাও যে যেরকম হচ্ছে যেগুলো, এরকম কয়টা সম্ভব, এভাবে 24টা সম্ভব। কিন্তু 24টা সম্ভব হলেও আমরা 24টা আমাদের বাংলা ভাষায় আমরা যে কথা বলছি আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি কয়টা, 17টা। কিন্তু 9, 10-এর পুরোনো বইয়ে কী দেওয়া আছে বা নতুন বইও দেওয়া আছে 25টা, আসলে 25টা পাওয়া যায় না। তাহলে তারপরে পরীক্ষা যদি এভাবে আসে দ্বিস্বর, যৌগিক স্বর বা সান্ধ্যস্বর বা সন্ধিস্বর কয়টি, আপনারা 25টি উত্তর করবেন। আর যদি যথার্থ বলে বা কয়টি ব্যবহার হয় এরকম যদি বলেন, তাহলে আপনারা 17টি উত্তর করবেন। ঠিক আছে, এখন এই যে 25টি বা 17টি বা 24টি যে বলছি, এইটার আবার প্রতীক কয়টা আছে বলুন তো? প্রতীক আছে 2টার। আমি অন্য পেজ নিচ্ছি না, কারণ এটা একসাথে বোঝানোর জন্য। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। তাহলে পরীক্ষা যদি এরকম আসে, তাহলে এই যে ও এবং ওই, তাহলে এটার নাম হচ্ছে কি, যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বর বা স্বর জ্ঞাপক অনেকে বলে, জ্ঞাপক মানে হচ্ছে দেয়া। হ্যাঁ, স্বর বা স্বর জ্ঞাপক এরকম হতে পারে 2টি। কিন্তু মৌলিক স্বর কয়টি? মৌলিক 7টি, এটা আমরা জানি, তাই না? বা মৌলিক স্বরধ্বনি 7টি জানি, কিন্তু মৌলিক বর্ণ কয়টি জানি? আমরা বর্ণের হিসাব যেহেতু করছি, আচ্ছা এটা বর্ণটা লিখি, এখানে বর্ণ উল্লেখ করে দিই, তাহলে আমাদের সহজ হবে, ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে যৌগিক স্বর বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি, আর মৌলিক স্বরবর্ণ লিখি, স্বরবর্ণ 6টি। এটা আমরা পড়েছিলাম, মনে আছে যে মৌলিক স্বরধ্বনি থেকে একটা বাদ দিলেই থাকে যে 6টি, ওই 6টি। এখন এই যে দুইটি এখানে আমি লিখেছি, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে ওই, বানান লেখেন তো, ও প্লাস ওই, ওর মধ্যে কি আছে? অ প্লাস রশ্মি। আর ও এর মধ্যে কি আছে? অ প্লাস রস্য। মানে এক কথা মুখে যা উচ্চারিত হচ্ছে ওই। এখন এটার মধ্যে আবার ও হতে পারে, আর এটার মধ্যে আবার ও হতে পারে, ও প্লাস রস্য হতে পারে। ও কেন হতে পারে? দেখেন অ এরই আরেকটা উচ্চারণ হচ্ছে ও, অ এর আরেকটা উচ্চারণ হচ্ছে ও, মেনলি হচ্ছে ওই। তাহলে এই যে ওই, একটু আগে আমরা লিখেছিলাম ওই, এখানে হচ্ছে ওই, আর এখানে কি হলো? এখানে হলো ও। তাহলে এই ওটা বা এই ওইটা কিন্তু এই যে যৌগিক স্বরধ্বনি 25টি, 24টি বা 17টি বলছি, এই 17টির একটা হলো ও আর একটা হচ্ছে ওই। এখন এই ওই নামে তো এই যে আমার বর্ণই আছে, এই যে কারণে এই যে যৌগিক যে স্বরধ্বনি আছে বা যৌগিক সান্ধ্যস্বর বা সন্ধিস্বর বা দ্বিস্বর যে 25টি বা 24টি বা 17টি আছে, যে কয়টা আছে, এইটার প্রতীক চিহ্ন আছে কয়টির? 2টির। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি আসে যৌগিক স্বর কয়টি বা স্বরধ্বনি কয়টি বা সান্ধ্যস্বর কয়টি বা সন্ধিস্বর কয়টি, তাহলে উত্তর হচ্ছে
25টি, আর যেগুলো যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ মানে বর্ণের কথা থাকলে 2টি দেবেন, যৌগিক বর্ণ 2টি আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এটা হলো মূল কথা, ঠিক আছে? তো আশা করি এই তো মোটামুটি আমরা আসলে ক্লাসটা শেষের পর্যায়ে চলে আসছি। তো এইটুকু, যদি কোনো কথা বুঝতে না পারেন তাহলে আবার যদি আপনারা রিপিট করেন তাহলে কিন্তু এই লেকচারটা যদি রিপিট করে আবার যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? এখন এই যে স্বরবর্ণ পড়ছি, আচ্ছা আপনার কি কোনো কার আছে, মানে গাড়ি আছে? গাড়ি নাই, তাই না? তাহলে আমরা একটু অঙ্ক করি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? কার বলে, এটা আমরা জানি। কার, তো কার আছে কয়টি? আমরা লিখি স্বরবর্ণের কার আছে, কার মানে গাড়ি, কার আছে কার মানে গাড়ি, এটা জানি, আমি মজা করে বলছি আর কি। কার তো কার মানে হচ্ছে আকার ওকার রসিকার, এগুলা। স্বরবর্ণে কার আছে কয়টি? কার কার নাই? অ এর কোনো কার নাই। অ এর কার আছে 0টি, অ এর কোনো কার নাই। তাহলে অ ছাড়া বাকি যে 10টা আছে সেই 10টার কার আছে। তাহলে যদি আসে যে কার চিহ্ন কয়টি বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কী বলা হয়? কার। কার আছে 10টি। কার কার নাই? অ এর কোনো কার নাই, অ এর কোনো কার নাই, আমারও কোনো কার নাই। তাহলে আমি লিখি সুতরাং আমার কোনো বা আমার কার আছে, আমার কার আছে 0টি, মানে কোনো কার নাই। সুতরাং অ সমান ধ্রুবসার। মান নির্ণয় করলাম আর কি। হ্যাঁ, যেহেতু স্বরবর্ণ সমান 0, আমিও 0, আমারও কার নাই, সুতরাং স্বর ইকুয়াল ধ্রুবসার। ঠিক আছে, এটা মজা করলাম, মনে যাতে আপনাদের মনে থাকে। তাহলে কার কার নাই? অ এর কোনো কার নাই। অ কেন কার নাই? কারণ অ নিজেই বসে। অ কী করে? নিজেই বসে। যখন আমি বললাম ক, তখন কর সাথে কিন্তু কী আছে? একটা অ আছে। এই জন্য এই অটাকে বলা হচ্ছে লীন বর্ণ বা লীন বর্ণ বলে, বা লেগে থাকে যে লীন বর্ণ বা নীলীন বর্ণ কয়টি? একটি, সেটা কি? অ। পরীক্ষা যদি আসে অ এর নাম কি? অ এর নাম হচ্ছে নীলীন বর্ণ বা লীন বর্ণ। ঠিক আছে, সে অন্য বর্ণের সাথে একেবারে সম্পৃক্ত অবস্থায় থাকে এই কারণে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের পড়া ছিল আজকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের ক্লাস শেষ হয়ে গেল। শেষ হওয়ার শেষে আমরা আর তখন কত পার্সেন্ট ছিল? তখন ছিল 92%, তাই না? 92%। আরেকটি কুইজ এখন চলে যাচ্ছে, আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। দেখি আপনারা কয়টা উত্তর করতে পারেন। আমরা আমাদের কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আর আপনারা যে প্রশ্ন যদি করেন তাহলে আজকের টপিকের মধ্যেই রাখবেন, কারণ হচ্ছে আপনারা মানে অগ্রিম প্রশ্ন করলে হয় কি যে ওই টপিকটা হয়তো আমি পরে পড়াবো বা আগেই টাইম কিল হয় আর কি, যে টাইম যাতে কিল না হয় এই জন্য আপনারা প্রশ্ন করেন আর ইটাকে উত্তর করেন। কি বলো এটাকে? লেফট আইকন থেকে আপনারা ইটা পাবেন, পোলটা পাবেন, ওখানে গিয়ে আপনারা উত্তরটা করুন। আপনাদের কোনো কিছু জানা থাকলেও প্রশ্ন করতে পারেন ওটা উত্তর দিয়ে। আবারও 90% আপ, আবারও 90% আপ। কত পার্সেন্ট হলো? যথার্থ যোগী শুনে ওই যে 25, ওইটাতে অনেকে কনফিউজড হয়েছে। হ্যাঁ, না, তার বেশিরভাগ উত্তর দিয়েছে যথার্থ। 91%। হ্যাঁ, যথার্থ যদি বলে ভেরি গুড, আবারও অভিনন্দন, আপনারা মনে রেখেছেন, ভেরি গুড। আমার ভালো লাগছে মনে রেখেছেন, কারণ এটা কনফিউশনের অনেক জায়গা ছিল, কিন্তু আপনারা সত্যিকার অর্থে ভালো উত্তর দিয়েছেন। হ্যাঁ, কত পার্সেন্ট? 92%, 92%। এটাও ভেরি গুড। তার মানে আজকে মনে হয় আমি কিছুটা বুঝাইতে পারছি। ঠিক আছে, আজকে কিছুটা বুঝাইতে পারছি। হ্যাঁ, যথার্থ বা কয়টি ব্যবহার করি আমরা, এই টাইপের প্রশ্ন যদি হয় তাহলে 17টি। ঠিক আছে।
প্রশ্ন চাইলে করতে পারে। আচ্ছা, প্রশ্নটা করতে পারেন, নিচের কোনটি, আচ্ছা পপুলার প্রশ্ন অনেক আছে। চলে আসছে অলরেডি। ধন্যবাদ স্যার। নিচের চোয়াল যেহেতু নয় নাই, তাই নিচের চোয়াল অবস্থা দেখতে পেয়েছে। পিডিএফ সাইগালি আচ্ছা, একজন বলেছে রি কেন স্বরবর্ণ। আচ্ছা, এটা আপনারা ভালো বলেছেন। রি কিন্তু আসলে আমরা স্বরবর্ণের মধ্যে রাখলেও আসলে কিন্তু রি যথার্থ স্বরবর্ণ না। রি হচ্ছে রয়ের আরেকটি রূপ, ঠিক আছে? এই জন্য রিকে কিন্তু আমরা মৌলিক স্বরবর্ণের মধ্যে রাখি নাই। মৌলিক স্বরবর্ণ কয়টি বলুন তো? এটা কে প্রশ্ন করেছে? আচ্ছা, ভালো প্রশ্ন, মনীষা। মনীষা, আপনাকে ধন্যবাদ। আমরা বলেছিলাম যে মৌলিক স্বরবর্ণ 6টি, মনে আছে? 6টি মনে আছে মৌলিক স্বরবর্ণ। সেখানে এই যে ধরেন দীর্ঘ ই, এই দুইটা মিলে কয়টা? একটা ই। তারপর হচ্ছে হর্ষ দীর্ঘ, এই দুইটা মিলে কয়টা? একটাও। তারপর হচ্ছে ওই বাদ পড়ছে, কারণ ওই মধ্যে দুইটা জিনিস আছে। তারপর ও বাদ পড়েছে, রিও বাদ পড়েছে। ওই রি, যে আমি রি বানান করে লিখে ফেলছি, রিও বাদ পড়েছে, ঠিক আছে? কারণ রি হচ্ছে রয়ের আরেকটা রূপ, ঠিক আছে? রয়ের আরেকটা রূপ হচ্ছে রি। আর ও এর মধ্যে দুইটা আছে আমরা জানি, অ এবং ও। তারপর হচ্ছে ও এর মধ্যে আছে অ এবং ই। তারপরে হচ্ছে এই দুইটার একটা ধরেছি, কারণ দুইটার উচ্চারণ হচ্ছে এক, ঠিক আছে? যে কারণে মৌলিক স্বরধ্বনি আসলে 6টি আমরা বাদ দিয়েছি কিন্তু মৌলিক। তাহলে এটা রিয়েরই আরেকটা রূপ। এটা আসলে সত্যিকার অর্থে স্বরবর্ণ বলা চলে না। আচ্ছা, প্রতীক মানে চিহ্ন। একজন বলেছেন স্যার একটু প্রতীক নিয়ে বলুন। আচ্ছা, প্রতীক, প্রতীক মানে চিহ্ন, হ্যাঁ, বা ধ্বনির যে প্রতীক বা চেহারা। আপনি প্রতীক চেহারা এসে মনে রাখেন, তাহলে আপনি ভালো পারবেন। চেহারা, অবয়ব, সুরত। তাহলে ধ্বনির যে সুরত, ধ্বনির যে সুরত সেটা হচ্ছে অ বা আ। যখন আমি অ আ বলছি তখন ধ্বনি, তখন তার যে প্রতীক বা তার যে চেহারা সেটা কিন্তু অ। এটি হলো প্রতীক, আর কিছু না। অন্যান্য দিন বোরিং লাগতো, আজকে মজা লাগছে। থ্যাংক ইউ। এটা আসলে কিছু জিনিস আছে যেগুলো চাইলে আজকে ইন্টারেস্টিং হবে। এটা টেকনিকগুলো ভালো। আনসার হিসেবে আমরা কোন বই ফলো করব? রুমান এই প্রশ্নটি করেছেন। রুমান আনসার হিসেবে যে আমি প্রশ্নের ধরন অনুযায়ী বলবেন। ধরেন আপনার ওই অর্ধস্বরধ্বনি নিয়ে তো ঝামেলা, বা দ্বিস্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি বা সান্ধ্যস্বর, এগুলি নিয়ে তো ঝামেলা, যৌগিক স্বরধ্বনি। তো এটা নিয়ে ঝামেলা। এটা যদি একদম সরাসরি প্রশ্ন করে ফেলে যে যৌগিক স্বরধ্বনি কয়টি, অপশনে 25টি আছে, ধরেন 2টি আছে, তারপরে এরকম আছে 17টি নাই, 24টি নাই, তখন তো আপনার মানে আর ভাবার কিছু নাই, তখন কোনো হুব্বা টুব্বা নাই, তখন হচ্ছে কি ডাইরেক্ট 25টি। আর যদি প্রশ্ন এইভাবে ঘুরাই দেয়, কোনো পণ্ডিতে যদি প্রশ্ন করে, বা যদি আমি করতাম, আমি পণ্ডিত না করতে, তাহলে এইভাবে বলে দিতাম যে কয়টি ব্যবহার করা যায় বা যথার্থ কয়টি। যেটা করা হলো, একটু আগে যে প্রশ্নটা করেছি তখন হয়তো উত্তর হতো 17টি। আচ্ছা, অনেক সময় ঠিক আছে, কনফিউশন আসে যে মানে যারা প্রশ্ন করে তারা কি আদৌ বাংলা একাডেমি বা এগুলো নিয়ে করেন নাকি বাজার থেকে গাইড বই কিনে? না, বাজার থেকে গাইড বই নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই, অবশ্যই অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের এটা খুবই গোপনীয় একটা ব্যাপার থাকে। এবং এটা কিন্তু কেউ কিন্তু গাইড বই নিয়ে, তো এটা তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে, তাই না? যে গাইড বই থেকে কেউ প্রশ্ন করবে কিনা। তো নর্মাল তাহলে বলতে পারেন যে আচ্ছা, গাইড বইয়ের সাথে মিলে যায় কেন? মিলে যাওয়ার কারণটা, ধরেন আমি একটা বই নিয়েছি, বাংলা একাডেমির একটা বই নিয়েছি আমি প্রশ্ন করার জন্য। এখন কোন জায়গা থেকে প্রশ্নটা আসতে পারে এটা তো আমি হাইলাইট করছি, যে আমি একেবারে হয়তো ডিটেলস পড়ছি না আমার প্রশ্ন করার জন্য, যে আমি পুরোটা বই পড়ি তারপরে এখানে ভিতর থেকে প্রশ্ন করবো, এরকম না, এরকম কম হয় না। তখন হয়তো উনি বইটা উল্টাচ্ছেন, বা ওই অংশটা বা ওনার কাছে উনি যেটুকু বুঝতে পারতেন ওইটুকু হয়তো কী করেন, ওই জায়গাতে প্রশ্নটা করেন। এখন গাইডওয়ালারা তো ওই বই থেকেই এগুলো উঠিয়ে দিয়েছে, তাই না?
মিলে যাবে ওখান থেকে মিলে যাবে। এখন গাইডওয়ালা যদি বলে যে আমাদের বই থেকে 25টা কমন পড়েছে, 100টা কমন পড়েছে, 90টা কমন পড়েছে, আসলে ওনাদের বই থেকে তো প্রশ্ন করা হয় নাই, ওনারা হয়তো ওই বই থেকে এই অংশটুকু নিয়েছেন, যে কারণে মিলে যাবে, এটাই স্বাভাবিক। আর গাইডওয়ালা তো নিজে থেকে বই করে না, ওই কয়েকটা বই দেখেই তো বই করে, তাই না? এই কারণে আর কমন ব্যাপারগুলো সবাই সামনে রেখে কোশ্চেন, হ্যাঁ, কমন ব্যাপারগুলো কোশ্চেন করে। এবং দেখেন না, মাঝে মাঝে খুব ভিতর থেকে প্রশ্ন করে, যেমন এই 44 BCS আসছিল যে কী নিয়ে, অলঙ্কার নিয়ে যে প্রশ্ন আসছিল, তো অলঙ্কার নিয়ে এটা কোনো গাইডে ছিল? কোথাও কোনো গাইডে, কেউ কোনো গাইডওয়ালা বলতে পারবে না আমাদের এখান থেকে কমন পড়েছে, জীবনে বলতে পারবে না। ওইটা একেবারে বেসিক থেকে যিনি প্রশ্ন করেছেন ওটা উনি জানেন, এবং ওনার কাছেও বইটা আছে, ঠিক আছে? যে কারণে কিন্তু এই টাইপের প্রশ্ন ভিতর থেকে করলে কোনো গাইডে কখনোই মিলবে না। তবে এমনি নর্মাল একটা বই নিলে হয়তো যেগুলো একটু কমন ওইগুলোই দেয়। স্বর জ্ঞাপক করতে কি মানে স্বর দেয় আর কি, জ্ঞাপক দেওয়া অর্থে। কুইজের আনসার 17 হলো গেলো, তাহলে আপনি ক্লাস করেন নাই? কুইজের আনসার 17 হলো বলেছি না যে 9-10 ব্যাকরণ বই অনুযায়ী 25টা যৌগিক স্বরধ্বনি, তাই না? 25টা ঠিক আছে, কিন্তু 25টা ব্যবহার করতে খুঁজে পাওয়া যায় না। আই, আও, আও, ওই, আও, এই টাইপের এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তো এরকম 25টা খুঁজে পাওয়া যায় না। বাংলা একাডেমি বলেছে সম্ভাবনা তৈরি হয় 24টার, কিন্তু 17টা আমরা আমাদের ভাষার মধ্যে আমরা ইউজ করি যথার্থ, বাকিগুলো আমরা ইউজ করি না। আর 9-10 বলছে যে 25টাই নাকি আছে। আসলে কিন্তু বাংলা একাডেমিটাকে আমার কাছে সঠিক মনে হয়েছে। আসলে ওনার উদাহরণ দিয়ে দেখিয়েছি, আসলে কিন্তু আমরা 17টাই ব্যবহার করি। এই জন্য যখনটা প্রশ্ন যদি এইভাবে হয় যে যথার্থ, ওই যথার্থ কথাটা ওই বই আছে বাংলা একাডেমির, হ্যাঁ বাংলা একাডেমির বইয়ে কিন্তু যথার্থ কথাটা উল্লেখ আছে। যথার্থ কথাটা উল্লেখ যদি থাকে বা ব্যবহার কথাটা উল্লেখ থাকে তাহলে 17টি দিবেন। আর এমনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কখনোই এরকম 17 বা 24 বা 25 একসাথে অপশনে থাকবে না, কখনই থাকবে না, ঠিক আছে? আর অপশনে থাকলেও আপনার ওই ভাষাগতভাবে অপশনে যদি দেয় কোনো পণ্ডিতে, তখন কিন্তু ভাষাগতভাবে চেঞ্জ করে দিবে। তখন ভাষার মধ্যে অবশ্যই ওই শব্দটা থাকবে, অর্থাৎ যথার্থ এই কথাটা থাকবে। 17টা ঠিক আছে, 25টা অপশন না থাকলে 17টা ভরকে না যায়, এজন্য তিনটা অ্যাসপেক্টই বুঝাই দেওয়া। হ্যাঁ, ঠিক আছে। কারণ দিন দিন এই প্রতিযোগিতা বাড়ছে আর ভেতর থেকে প্রশ্ন করছে, এবং নতুন প্রশ্ন আসছে, সবসময় রিপিট হচ্ছে না, যে কারণে আপনারা যাতে প্রবলেমে না পড়েন এই জন্য। আচ্ছা, শেষ করে দিই, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা খুব ধৈর্য সহকারে শুনেছেন, এবং সবচেয়ে ভালো লাগছে যে আজকে আপনারা অনেক বেশি উত্তর দিতে পেরেছেন। হ্যাঁ, 90%-এর উপরে আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। তার মানে আজকে আপনাদের মনে হয় আমি কিছুটা বুঝাইতে পারছি, এবং আপনারা ভালো বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো অংশ যদি না বুঝেন তাহলে আপনারা ওই ভিডিওটা যদি আবারও দেখেন, নতুন করে যদি দেখেন, আশা করি পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এইখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।